নমস্কার। সহজ পাঠের আরেকটা আলোচনা সভায় আপনাদের সবাইকে স্বাগতম। খুব অন্ধকার সময়ের মধ্যে দিয়ে আমরা এই আলোচনা সভাটা করছি। আর এই সময়টাকে অন্ধকার সময় বলার মধ্যে পেসিমিজম আমি দেখতে পাচ্ছি না, আমি নৈরাশ্যবাদ দেখতে পাচ্ছি না। আমি দেখতে পাচ্ছি একটা ক্ষোভ আমার মধ্যে জন্মেছে, আমার মধ্যে একটা হতাশা জন্মেছে এবং একটা সেই হতাশার বহিঃপ্রকাশ আমরা প্রত্যেকেই নিজ নিজ ভাবে করছি। সোশ্যাল মিডিয়ায় আমাদের নিজস্ব পরিসরে আমরা করছি। যে ক্ষোভের বহিঃপ্রকাশ, যে ভয় থেকে জন্ম নেওয়া ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ আপনারা কলকাতার রাজপথে দেখতে পাচ্ছেন, পশ্চিমবঙ্গের সমস্ত কোনায় কোনায় দেখতে পাচ্ছেন। মেয়েরা রাত দখল অভিযান, যেটা গণ আন্দোলনের ইতিহাসে হয়তো খুব উঁচু পর্যায়ে স্থান পেতে চলেছে, সেটা সেই ক্ষোভের সমস্ত বহিঃপ্রকাশ আমরা জানাচ্ছি। এই 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 ঘটনা যেটা ঘটে গেছে আরজি করে, একজন চিকিৎসক, একজন চিকিৎসার ছাত্রী, চিকিৎসা বিজ্ঞানের ছাত্রী, তার মন্দিরে, তার শিক্ষা মন্দিরে, তার দেবালয়ে, যেখানে তিনি চিকিৎসা বিজ্ঞান শিক্ষা করে আমার আপনার মতো মুমূর্ষু, আমাদের আমাদের পরিবারের কিছু কোনো মুমূর্ষু রোগী যেখান থেকে তারই চিকিৎসা করে তার একটা নতুন জীবন পেতে চলতে পারেন, যেখানে সেই আশা নিয়ে যে হসপিটালে যান, সেই হসপিটালেই, সেই দেবালয়ে তাকে ধর্ষিতা হতে হয়েছে। এই ক্ষোভ, এই অন্ধকার সময়, এই জন্যই আমার মতে এই অন্ধকার সময় আমাদের ধারণা, সহজপাঠ এবং আমার সমস্ত দর্শকদের ধারণা, যে এই সোশ্যাল মিডিয়ার পরিসরে, নিজস্ব পরিসরে এই আগুন জ্বালিয়ে রাখতে হবে আমাদেরকে, যতক্ষণ না আমরা এর সুরাহা হচ্ছে, এই সুরাহা, এই নির্যাতিতার বিচার হচ্ছে, এবং এবং ভবিষ্যতের কি সুরাহা পাচ্ছি আমরা একটা পথ, এই আগুন আমাদের মধ্যে জ্বালিয়ে রাখতে হবে। আমাদের সঙ্গে আজকে বিভিন্ন সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে আমাদের সঙ্গে আজকে জয়েন করেছেন, অসংখ্য ধন্যবাদ। পলাশ দা রয়েছেন, পলাশ দাস, সিপিআইএম লিডার, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য। আমাদের সঙ্গে রয়েছে সঙ্গীতা, সঙ্গীতা ধারা, রিসার্চার, ট্রিনিটি কলেজ ডাবলিন। নমস্কার। আমাদের সঙ্গে রয়েছেন শুভমিতা, উনি একজন নিউরোবায়োলজিস্ট, উমিয়া ইউনিভার্সিটির। নমস্কার সবাইকে, ধন্যবাদ। আমাদের সঙ্গে আরো জয়েন করবেন রিজু ঘোষাল, বিশিষ্ট আইনজীবী এবং কংগ্রেস নেতা। তিনি একটু নেটওয়ার্ক ইস্যুর জন্য একটু আটকে আছেন, যে কোনো সময় জয়েন করবেন। আমরা শুরু করি, টপিকে আমরা আসি। পলাশদার কাছে আসবো আমরা, যে এটা তো একটা ধর্ষণের ঘটনা হলো, এর আগে অসংখ্য ধর্ষণ আমরা দেখতে পেয়েছি। আমরা একটা একটা স্ট্যাটিস্টিক্স বলছে ভারতবর্ষে প্রত্যেকদিন 90খানা ধর্ষণ রিপোর্টেড হয়, এবং এটা মাথায় রাখতে হবে, এর মধ্যে রিপোর্টেড হয় কত ধর্ষণ, কত ঘটনা, কত নির্যাতন আমরা পুলিশ অব্দি পৌঁছাতে দেওয়া হয় না। আমরা হাথরাস কাণ্ড দেখেছি, আমরা মধ্যমগ্রামে দেখেছি, যেখানে একই নির্যাতিতা যখন রিপোর্ট করতে এলেন থানায়, তখন সেখানে তাকে ধর্ষণ করা হলো, ঠিক আছে, দ্বিতীয়বার ধর্ষণ করা হলো। তো এই ঘটনা আমরা দেখে চলেছি, আমরা আমাদের চোখ হয়তো আস্তে আস্তে সয়ে এসছিল, এবং এই রিসেন্টলি এই ধাক্কা আমাদের রিসেন্টলি মারলো এই ঘটনাটা আমাদের রিজিওনাল চ্যানেলে এবং ন্যাশনাল চ্যানেলে এবং ইন্টারন্যাশনাল চ্যানেলে বলছে শুক দ্য নেশন, সারা দেশকে নাড়িয়ে দিয়েছে এই ঘটনা। তো এই ধর্ষণের ঘটনাটা কি শুধুই একটা 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 সামাজিক ধর্ষণ, সামাজিক ব্যাধি একখানা, এবং ওই ধর্ষণের ঘটনা কি শুধুই ওই মেয়েটার সঙ্গে ঘটেছে, নাকি আমরা প্রত্যেকেও আমাদের মননে, আমাদের রাজনীতিতে, আমাদের অর্থনীতি, এর পেছনে আরো গভীর কিছু কারণ রয়েছে? যদি সেই ব্যাপারে আলোকপাত করেন পলাশদা। আমি প্রথমেই আজকের এই আলোচনা সভা অর্গানাইজ করবার জন্য সহজ পাঠ এই চ্যানেলের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটাতে সাধুবাদ জানাচ্ছি। এবং এখানে আরো যে দুজন আলোচক আছেন, শুভমিতা এবং সঙ্গীতা, দেশের বাইরে থেকে দেশে বা আমাদের রাজ্যের এই সমস্ত ঘটনায় তারাও যে কিভাবে প্রভাবিত হচ্ছেন, তাদের প্রতিক্রিয়াও আমরা শুনতে পাবো।
তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি যে এরকম একটা আলোচনা সভায় যোগ দেওয়ার জন্য। এই যে ঘটনাটা, এটা ঠিকই আমাদের রাজ্যের কথাই যদি বলি, যে এই সময়ে নাড়িয়ে দেওয়ার মতো ঘটনাগুলোর মধ্যে পার্ক স্ট্রিট, কামদুনি, কাটোয়া, হাঁসখালি, জলপাইগুড়ি, মধ্যমগ্রাম, অনেক নাম। আবার গোটা দেশের ক্ষেত্রে এই সময়ে উল্লেখযোগ্য এ ধরনের ঘটনা উন্নাও, হাথরস। আবার এর থেকে একটু আলাদা হয়তো কুস্তিগীরদের উপর যৌন হেনস্থা, যারা দেশের জন্য পদক জিতে আনছেন। আবার 15ই আগস্ট গোটা পৃথিবীর কাছে স্বাধীন ভারত, সেই দিনটাকে বেছে নেওয়া হলো বিলকিস বানুর গোটা পরিবারকে, যারা মহিলাদের ধর্ষণ করলো, গোটা পরিবারকে খুন করলো, তাদেরকে ছেড়ে দেওয়া হলো এবং তাদেরকে পরবর্তীকালে কোনো একটি সংগঠন গলায় মালা পরিয়ে দিল, সংস্কারী ব্রাহ্মণ আখ্যা দিল। এগুলো আমরা সব দেখলাম। প্রতিক্রিয়া কি সমাজে হয়নি? হয়েছে। বাংলায় কি প্রতিক্রিয়া হয়নি? কলকাতায় কি প্রতিক্রিয়া হয়নি? হয়েছে। কিন্তু এই সমস্ত প্রতিবাদগুলোর থেকে তিলোত্তমার প্রতিবাদের চেহারাটা একদম আলাদা। আজকে কিছু পুরনো সাংবাদিকদের সঙ্গে কথা হচ্ছিল, যারা একটু ইতিহাস ঘেটেছেন, তারা বলছেন যে এই পরিমাণ মহিলাদের এবং মানুষের অংশগ্রহণ, ইতিহাসে এরকম আরেকটি ঘটনার কথা যদি উল্লেখ করতে হয়, তাদের কথা অনুযায়ী আমাকেও একটু দেখতে হবে। সেটা হলো নৌবিদ্রোহের কালের ঘটনার কথা তারা উল্লেখ করছেন। কতগুলো বেসরকারি মতে বলছে যে 14 তারিখ রাতের দখল তা নেওয়ার জন্য বিশেষত মহিলারা, অবশ্যই সমাজের অন্যান্য অংশের মানুষ, পুরুষ মানুষ, তারা অবশ্যই ছিলেন, কিন্তু এই যে বিপুল অংশের মানুষের পরিমাণটা বলছে যে 14 তারিখ রাতেই কেবলমাত্র 2 কোটি মানুষ রাস্তায় ছিলেন। এটা মানে আমি প্রবীণতম মানুষ আমার পরিচিত জিজ্ঞেস করেছি, কোনোদিন দেখেছেন? দেখেননি। তাহলে এই পরিমাণ মানুষ, বিশেষত মেয়েরা, নানান বয়সের মেয়েরা, তারা রাস্তায় কেন নামলেন? কিসের জন্য নামলেন? যে এটা কেবলমাত্র একটা ঘটনা না, কোথাও একটা গোটা বিশ্বাসের জায়গাটা টলিয়ে দিয়েছে। যে আরজিকর হসপিটাল কলকাতার মতো একটা মানে আলোকিত নগরী, একটা জনবহুল জায়গা, তার ভেতরে কত পেশেন্ট পার্টি হসপিটালের ভেতরে ঢুকলে তার রাস্তার মধ্যে শুয়ে থাকছে, কত দূর দূরান্ত থেকে আসা পেশেন্ট, তাদের বাড়ির লোকেরা। এরকম একটা জায়গায় একজন ডাক্তার তার নিজের হসপিটালে, কর্মস্থলে যদি তার নিরাপত্তা না থাকে, সে এভাবে ব্রুটালি রেপড এন্ড মার্ডার্ড হতে পারে, তাহলে কোন মানুষের জন্য কোন জায়গাটা সেফ? এই যে আজকে আলোচনা করছি, আজকে যে কোনো বাংলা কাগজ দেখলে দেখবেন যে বাঁকুড়া, বীরভূম, আর তারপরে শুনলাম মালদা। এ তো মানে প্রতিদিনের ঘটনা হয়ে গিয়েছে। নারী নির্যাতনে কয়েক বছর আগে এনসিআরবির যে ডেটা ছিল, সেই ডেটাতে পশ্চিমবাংলা 1 নম্বর জায়গায় ছিল। এখন কথাটা হচ্ছে যে এইটার পেছনে কি আছে? এটা কি কেবলমাত্র কিছু মানে একটা সামাজিক ব্যাধি, যে একজন মানুষের কিছু যৌন লালসা তৈরি হলো, আছে এরকম একটা জায়গাতে চলে গেল? এত সহজ না ব্যাপারটা। এখানে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক প্রশ্নগুলো যুক্ত থাকে। আজকে মহিলারা কি চাইছে? এই যে রাতের সাথী অ্যাপ তৈরি করলো রাজ্য সরকার এই ঘটনার পরে, এই অ্যাপ লঞ্চ করবার পরেই নানান অংশের মহিলারা রাস্তায় নামলেন এটা প্রতিবাদ জানাতে, যে আমাকে কল সেন্টারে কাজ করতে হয়, আমি ইন্টারন্যাশনাল কল সেন্টারে কাজ করা মানে হচ্ছে আমার যখন রাত, তখন পৃথিবীর আরেক প্রান্তের দিন, আমাকে কাজ করতে হবে। আমি রাত্রেবেলা বাড়িতে ঢুকে গেলে তো আমি কাজ করতে পারবো না। তাহলে হসপিটাল চালাতে গেলে নার্স লাগবে, আয়া লাগবে, নানান ধরনের পেশা আছে যে পেশাতে মেয়েরা অংশ নিচ্ছে, টোটো চালাচ্ছেন, ওলা উবেরের বাইক চালাচ্ছেন, অনলাইন নানান ধরনের যে সার্ভিস, সেই সার্ভিস প্রোভাইড করছেন। তাহলে ব্যাপারটা তো মেয়েদের ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়ার নয়। একটা সময় মহিলাদের প্রয়োজন ছিল কেন না, সম্পত্তির অধিকার তো একজন মানুষের হলো,
পুরুষতান্ত্রিক ব্যবস্থাতে তারপর কি এই সম্পত্তি, তাহলে বংশ পরম্পরায় এই সম্পত্তি ধরে রাখতে হবে, তাহলে নারী হয়ে গেল পণ্য তার কাছে। কিন্তু এই নারীর শিক্ষার অধিকার নেই, এই নারীর সম্পত্তির অধিকার নেই, তাহলে মানুষ হিসেবে তার ইকুয়াল মর্যাদা, অধিকার সেটা থাকেনি। তার ফলে এই যে এম্পাওয়ারমেন্টের কথা বলা হচ্ছে, এই এম্পাওয়ারমেন্ট ইকোনমিক এম্পাওয়ারমেন্ট ছাড়া বাকি এম্পাওয়ারমেন্টের মানেই হয় না কোনো। তাহলে এগুলোর সঙ্গে পরস্পর ইকোনমিক, সোশ্যাল, পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট যুক্ত। আজকে মেয়েদের এই নিরাপত্তাহীন অবস্থা থেকে যে আন্দোলন শুরু, সেই আন্দোলনের মূল যেমন নির্যাতিতার বিচার, তার সঙ্গে আরো কতগুলো প্রশ্ন যুক্ত হয়ে যাচ্ছে। এখানে অধিকারের প্রশ্ন বলিষ্ঠতার সঙ্গে আজকে উঠেছে। এখানেই এই আন্দোলন, গণ আন্দোলনের যে চেহারা পেয়েছে তার ইউনিকনেস, যে অন্যান্য সময়ে এই প্রতিক্রিয়া ব্যক্ত হয়নি। এখন এটা আরো গভীরে যাওয়া দরকার যে একটা ঘটনাতে এরকম বিস্ফোরণ কেন ঘটলো। তাহলে আরো অনেকগুলো প্যারামিটার আছে, যে ক্ষোভগুলো জমতে 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 একটা সময় হয়েছে যেটা আউটবাস্ট করবার জায়গায় এসে দাঁড়িয়েছে। আজকে সেই ঘটনাটা হয়েছে। এখন রাষ্ট্রের কাছে এই মেয়েরা নিরাপত্তা চাইছে, সরকারের কাছে নিরাপত্তা চাইছে। এখানে আন্দোলন যা ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা করছেন, কর্মবিরতি চলছে একই প্রশ্নে। তাহলে এখানে রাষ্ট্র যারা চালাচ্ছেন তাদের হাতে সরকার, নীতি নির্ধারণ তারা করেন, তারা মেয়েদেরকে কোন দৃষ্টিতে দেখেন, কি দৃষ্টিতে, মানে পুরুষ মানুষের সঙ্গে ইকুয়াল দৃষ্টিতে দেখেন? তারা মনে করেন যে সমান অধিকার? কিন্তু এমন রাজনৈতিক দল চালায় যাদের বিশ্বাসে আছে হচ্ছে মনুবাদ, যে মনু সংহিতার মধ্যে লেখা আছে যে শূদ্র এবং নারীর সম্পত্তির অধিকার নেই, এবং একজন ব্রাহ্মণের এই অধিকার আছে, তার সম্পত্তি কেড়ে নিতে পারে, তাকে খুনও করে ফেলতে পারে, কিন্তু তার প্রতিবাদ করবার কোনো ভাষা তার থাকবে না। এই যে বেসিক জায়গা, এইখান থেকেই এটা আসে। আজকে যে আন্দোলনটা হচ্ছে, সে আন্দোলন তাতে পুরুষ আছে, মহিলা আছে, নানা ধর্মের মানুষ আছে, নানা ভাষার মানুষ আছে, মানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ যারা এটার প্রতিবাদ করতে চান তারা রাস্তায় নেমেছেন। তাহলে এই যে নারীদের অধিকার, এই অধিকারের প্রশ্নের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কি, এই রাজনৈতিক দৃষ্টিভঙ্গির জায়গাটা আসবে না? আসবে তো বটেই। ওই দৃষ্টিভঙ্গি থেকেই মেয়েদেরকে রাত 8টার মধ্যে বাড়িতে ঢুকিয়ে দাও, এটা আসে। ওই দৃষ্টিভঙ্গি থেকেই একটা সময় এসেছিল যে মেয়েরা পড়াশোনা করাবার তাদের দরকার নেই। এই দৃষ্টিভঙ্গি থেকেই আরো আগে এসেছিল যে মেয়েদের ভোটাধিকার থাকবে না, তাদের সম্পত্তির অধিকার থাকবে না। কাজে এর অনেকটা বড় দিক আছে। আজকে অনেকগুলো বিষয় মিলে মিশে যে এটা খুবই আশার কথা, সম্ভাবনার দিক হচ্ছে এটা, যে একটি স্কুল, হাওড়ার তারাসুন্দরী স্কুল, সেখানে হেডমিস্ট্রেস তার কাছে সমস্ত স্কুলের 9 থেকে 12 ছাত্রীরা আবেদন করেন যে দিদি আমরা এটার প্রতিবাদ জানাতে চাই। উনি সবাইকে ডাকলেন, ডেকে বললেন রাষ্ট্র যদি ভেঙে পড়ে তাহলে তোমাকে তোমার অধিকার প্রতিষ্ঠার জন্য প্রতিবাদের পথে যেতে হবে। ফতোয়া আছে, ফতোয়াকে উপেক্ষা করে এই কথাটা বলেছেন। তো পৃথিবীতে যুগে যুগে প্রতিবাদকে তো এইভাবে দমন করবার চেষ্টা আগেও হয়েছে, হয়তো ভবিষ্যতেও হবে, কিন্তু এই গণ আন্দোলন সেটার চেহারাটা এত ব্যাপক, এত বড়, এ কোনো ফতোয়াতেই একে দমন করা যাবে না। কাজেই মানুষ এখন এই সমান অধিকারের প্রশ্ন, এই ব্রুটাল রেপ অ্যান্ড মার্ডার এর নেপথ্য কাহিনী সেটা জানার জায়গায় আসতে চায়। সাথে আমি রিলেট করতে পারলাম নিজেকে, আমার বন্ধু বান্ধবদের, আমার কলিগদের, আমার বাড়িতে যে আমার যে দিদির মেয়েরা, বান্ধবীদের মেয়েরা, ছোট ছোট মেয়েরা বড় হচ্ছে তাদের সবার সাথে। কারণ এরা সবাই একদিন বড় হচ্ছে, এরা সবাই একটা মধ্যবিত্ত বাড়িতে বড় হয়েছে। আমরা সবাই ভবিষ্যতে ওইরকমই কোনো একটা জায়গায়, শহরের মধ্যে, রাজ্যের মধ্যে কোনো না কোনো একটা সংস্থাতে কাজ করব। সেই জায়গাতে আমাদের রাত্রিবেলা কাজ হতে পারে। তো এই আমার তখন বারবার মনে হলো যে তার মানে আমরা
কোথাওই সেফ থাকতে পারছি না। আমি তুমিও জানবে যে এইখানে আমরা যখন বিদেশে থাকি, যখন রাত্রিবেলা বাড়ি ফিরি, তখন আমাদের মধ্যে কিন্তু সেই ভয় আসে না। কিন্তু যখনই আমি কলকাতা ফিরি, তখনই কিন্তু এখানে যখন আমি রাত্রিবেলা ফিরি বা কোথাও ঘুরতে যাই, আমার মা বাবা কিন্তু অত চিন্তিত হন না যখন আমি কলকাতা থেকে বাড়ি ফিরছি, বা কলকাতা থেকে আমি যেহেতু হাওড়াতে থাকি, তো কলকাতা থেকে যখন হাওড়াতে ফিরছি, তখন আমার মা বাবা কিন্তু বেশি চিন্তিত হন। এবং আমি শিওর যে এরপরে যখন আমি বাড়ি যাব এবং কলকাতার রাস্তাঘাটে বেরোবো, তখন আমার মা বাবা নিশ্চয়ই আরো বেশি চিন্তিত হয়ে পড়বেন। তো প্রথম এই ইম্প্যাক্ট এইটাই হলো যে মানে কোথায়, মানে আমাদের দেশে, আমাদের রাজ্যে, আমাদের শহরে, তার মানে আমরা কোথাও সেফ নই। একটা মেয়ে, সে যদি নিজের কর্মক্ষেত্রে, যে কর্মক্ষেত্র গভর্নমেন্টের আন্ডারে চলে, সেখানে যদি তার সাথে এরকম ঘটনা ঘটতে পারে, তাহলে আমার মনে হয় না রাজ্যের কোনো মেয়ে কোনো জায়গাতে সেফ। দ্বিতীয় কথা হচ্ছে যে এরপরে যখন আমি দেখতে পাই আমাদের সরকারের এই ঘটনার ভূমিকা, আমাদের সরকারের তদন্তে অসহযোগিতা, তাদের অস্বচ্ছতা, এই সব কিছু দেখে আমি শুধু স্তম্ভিত নই, আমি এই সরকারের প্রতি মানে এই সরকারের প্রতি আমি লজ্জিত যে এরকম একটা সরকার আমার রাজ্যকে চালায়। এরকম একটা সরকার, ইনফ্যাক্ট আমি জানি না যে মানে এর সাথে এই যে দুর্নীতি দিনের দিন উঠে আসছে, সেই দুর্নীতির সাথে এই মার্ডার এবং রেপ, যতদিন না আমাদের কোর্ট থেকে বলা হচ্ছে যে দুটো মানে এই দুটো অ্যাকচুয়ালি ইন্টারকানেক্টেড, ততদিন তো আমরা সেই নিয়ে কোনো কমেন্ট করতে পারি না। কিন্তু কিন্তু মিডিয়া থেকে আমরা যা জানতে পারছি, যা দেখতে পারছি, এখন তো আমার মনের মধ্যে এই ভয়ও আসছে যে যদি ভবিষ্যতে আমি দেশে ফিরে গিয়ে কোনো একটা সরকারি সংস্থাতে জয়েন করি এবং এইভাবে সরকারের যে প্রত্যেকটা স্তরে এরকম দুর্নীতি জড়িয়ে রয়েছে, এবং আমিও যদি ভবিষ্যতে কোনো রকম একটি দুর্নীতি সম্পর্কে জানতে পারি বা তার এগেনস্টে মাথা তুলে দাঁড়াতে চাই, তাহলে আজকে আমারও ওরকম অবস্থা হবে। একদম এটা হতেই পারে। তো সেই সেই এই এই যে সেই, তো এই সমস্ত ভাবেই আমি সত্যি প্রচন্ড মানে ইনফ্যাক্ট সরকারের এখানে যে ভূমিকা, যে সমস্ত তাদের শুধু মেয়েদের সেফটি দেবার প্রসঙ্গ, তাদের মেয়েরা সেফ থাকবে কি থাকবে না, সেই তার জন্য তাদের যা যা স্টেপ নেওয়া ছিল সেই নিতে তো তারা সম্পূর্ণভাবে ব্যর্থ। ইনফ্যাক্ট তাদের এই যে দুর্নীতি তাদের চলেছে, সেই দুর্নীতিকে তারা যেভাবে কভার আপ করেছে, সেই নিয়ে সেই প্রতি আমার এই সরকারের প্রতি তারা যেভাবে স্টেপ নিচ্ছে, তার প্রতি আমার আর কোনো বিশ্বাস থাকছে না। মানে আমার বোনের বয়সী একটি মেয়ে তার সরকারের কর্মক্ষেত্রে ধর্ষিত হয়ে তাকে মরে যেতে হয়েছে। তার মানে মমতা ব্যানার্জির অধীনে থাকা সরকার তাকে সমস্ত রকম সেফটি দিতে ব্যর্থ। এবং এই ঘটনা আমার মধ্যে এটাই ইম্প্যাক্ট হয়েছে, আমার সবসময় মনে হচ্ছে যে আমিও যদি ভবিষ্যতে দেশে ফিরে গিয়ে কোনো দুর্নীতির এগেনস্টে দাঁড়াতে চাই, তাহলে আমারও এই অবস্থা করতে পারে। আমার যে কলিগরা, বন্ধুরা যারা বিভিন্ন হসপিটালে কাজ করে বা যারা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সাথে যুক্ত, তারাও যদি আজকে দুর্নীতির এগেনস্টে দাঁড়াতে চায়, তাদেরকেও এই সমস্যার পড়ে দিতে হবে। এখন ইনফ্যাক্ট আমার এখন এই যে একটা রেপ, এই ঘটনা, এটাকে আমি আর বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে পাচ্ছি না। এখন আমার কাছে আমি রেপড হতে পারি কোনো একটা পরিস্থিতিতে, এই ঘটনার থেকেও আমার মধ্যে এই ভয় আরো বেশি জাঁকিয়ে বসেছে যে যদি এরকম কোনো ঘটনা হয়, আমার সরকার আমাকে সেই সেফটি দিতে এবং আমার পাশে দাঁড়াতে ব্যর্থ। বিচার হবে না, এবং বিচার হবে না, আমি এটার কোনো বিচার পাবো না, হচ্ছে না তো, মানে আজকে 18 দিন হয়ে গেল, সেইভাবে আমরা বিচার পাইনি। আমাদের বার বলতে হয়েছে আমরা জাস্টিস চাই, আমরা জাস্টিস, মানে বিচার পাওয়াটা হচ্ছে আমাদের একটা ন্যূনতম অধিকার, সেই জাস্টিসই আমরা পাচ্ছি না। এই যেখানে অমানবিক ঘটনা ঘটে গেছে, সেই জন্যই আমরা কর দিয়ে আমরা নির্বাচনের মাধ্যমে একটা সরকারকে আনি, যাতে আমাদের বেসিক একদমই আমাদের বেসিক
আমাদের বেসিক জিনিসগুলো যাতে তারা প্রোভাইড করতে পারে। ইনফ্যাক্ট সাধারণ মানুষের কথাও যদি তুমি বলো তুহিন, সাধারণ মানুষের কাজ তো সমানে আন্দোলন করে যাওয়া নয়, সবার নিজের জীবনে স্ট্রাগল রয়েছে, নিজের নিজের কাজ রয়েছে, নিজের কিছু বার্ডেন রয়েছে। তো একটা সরকারকে আনা হয় এই জন্যই তাদের যারা তাদের সাধারণ মানুষকে এই ধরনের ফেসিলিটি গুলো প্রোভাইড করতে পারে। সেখানে সরকার যদি এখানে এইরকম ভাবে ব্যর্থ হয়, তাহলে তার থেকে লজ্জার কথা, হতাশার কথা আর কিছু হতে পারে না। একদম। আর এর থেকে দেশবাসীর দুর্ভাগ্য এর থেকে হয়তো হতে পারে না যে এর থেকে হতে পারে না। ঠিক হ্যাঁ, কথা, ঠিক কথা। একটা খুব খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট উঠে এলো, যেটা হয়তো আমাদের এই ইটস মানে যেটা বলে ক্রাক্স অফ দিস ডিসকাশন, যে তুমি বললে যে আমার ভবিষ্যতে যদি এরকম ভয় আমার মধ্যে ঢুকে পড়েছে, যে ভবিষ্যতে আমি যদি এরকম ঘটনা কিছু জেনে ফেলি, আমি যদি এরকম কোনো দুর্নীতি বা কোনো অপব্যবস্থা, তার বিরুদ্ধে আমি কণ্ঠস্বর ওঠাতে চাই, সেখানে আমার ভয় করছে যে আমার সঙ্গে একটা বিপদ ঘটে যাবে, আমার প্রাণ সংশয় হবে, এবং তথাপি আমি কোনো বিচার পাবো না, তার কোনো বিচার হবে না। আমার মনে হয় এই এই যে ভয় তোমার মধ্যে ইনজেক্ট করা গেছে, এবং তুমি সহ আরো অসংখ্য দেশবাসীর মধ্যে ইনজেক্ট করা গেছে, এটা হয়তো এই ধর্ষণের পেছনে এটাই হয়তো সে একটা উদ্দেশ্য। আমার মনে হ্যাঁ, হয় একদমই। মানে ধর্ষণ তো তোমার সবসময় শুধু যৌন লালসার জন্য হয় না, তার থেকেও বেশি কর্তৃত্ব স্থাপনের জন্য হয়। কর্তৃত্ব স্থাপন আমি করে একদম। আমি মানে যা মিডিয়ার সম্পর্কে আমরা যা সমস্ত কিছু জানতে পারছি, বুঝতে পারছি, এখানে তো সম্পূর্ণভাবে এই মেসেজটাই দেয়া হয়েছে যে তুমি যদি দুর্নীতির এগেনস্টে কথা বলো, তাহলে তোমার ওপরে ঠিক এইভাবে অত্যাচার করে এইভাবে তোমাকে দমিয়ে দেওয়া হবে। এই কর্তৃত্ব স্থাপনের জন্যই এই ঘটনাটা হয়েছে, এবং তার বিচার হবে না। মানে আমরা এবং তার বিচার হবে না। আমরা অভিজ্ঞতা থেকে দেখলাম যে বিচার হচ্ছে না। এরকম কয়েকটা কিছু ঘটনা, কামদুনির যে ধর্ষক, তিনি এখন মানে তাকে বিনা প্রমাণের অভাবে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। তো এই যে ভয়, সৌমিতার কাছে আমি এখান থেকেই সৌমিতার কাছে আসবো। ধন্যবাদ সঙ্গীতা, তোমার পার্সোনাল অভিজ্ঞতা বা পার্সোনাল যে প্রভাব সেটা জানানোর জন্য, যে এই ঘটনার থেকে আমি এই ভয়ের থেকে আসবো। যে সঙ্গীতা যে ভয়ের কথাটা বললো, যে তার ভবিষ্যতে কোনো গলা ওঠাতে গেলে তাকে ধর্ষিতা হতে পারে, হতেই পারে। আমাদের চেনা জানার মধ্যে, আমাদের পরিবারের মধ্যে যে কোনো কারুর, তারা যদি এই ঘটনার সম্মুখীন হয়, তাকে ভয়েস ওঠাতে গেলে, এবং এবং হয়তো সেটা হয়তো এত বড় দুর্নীতি থেকে শুরু করে তুচ্ছ অন্য মেয়ের সঙ্গে কোনো ঘটনা, কোনো অপরাধ ঘটে যাওয়া, তার বিরুদ্ধেও যদি আমি ভয়েস রেজ করি, আমার সঙ্গে এই অপরাধ ঘটে যেতে পারে। এই ভয়টাকে ইনজেক্ট করে দেওয়া এই ধর্ষণের পেছনে বা ধর্ষকাম মানসিকতার পেছনে, এটাই কি লুকিয়ে থাকে? তোমার অভিজ্ঞতা থেকে, তোমার পড়াশোনা, তোমার স্টাডিজ থেকে, তোমার যদি এই আমাদের সঙ্গে শেয়ার করো যে ধর্ষণের পেছনে আসল সাইকোলজিটা কি, এর প্রিভেনশনটা কি? ধর্ষণের পেছনে সাইকোলজি মানে এই আমাদের সামাজিক ব্যাধি, সমাজের একখানা মাস সাইকোলজি তো কাজ করছে। এই প্রবলেম একজনের নয়, এই ধর্ষণ যে ধর্ষক তার একজনের প্রবলেম নয়, এটা তো সমাজের একটা ব্যাধি। এটার ব্যাকগ্রাউন্ড কি, এটার মূলে কি রয়েছে সাইকোলজিক্যালি, এর প্রিভেনশন কি হতে পারে, এবং এই মানে এর প্রতিকার কি হতে পারে একটা সমাজের জন্য, সেটা যদি তুমি আলোকপাত করো একটু। ধন্যবাদ তুহিন। খুব সময় উপযোগী একটা কথা তুমি বলছো, এবং এই ডিসকাশনটা সত্যি এই মুহূর্তে আমরা যারা এখানে যুক্ত হয়েছি, পলাশদা বা সঙ্গীতা, এবং যিনি যুক্ত হবেন, আমরা প্রত্যেকেই এই মুহূর্তে চাইছি যে আমরা কিভাবে আমাদের সামাজিক দায়িত্বটাকে পালন করতে পারি। তো এখন এটা আমাদের কাছে একটা সামাজিক দায়িত্ব হিসেবে উঠে এসেছে। এটা শুধুমাত্র প্রোটেস্ট করব বলে প্রোটেস্ট না, এটার মধ্যে আমাদের একটা কন্ট্রিবিউশন থেকে যাচ্ছে যে ভবিষ্যতে যাতে আমরা এই জায়গা থেকে নিজেরা এবং আমাদের যারা আগামী প্রজন্ম তাদেরকে সুরক্ষিত রাখতে পারি। আর তুমি যেটা আমাকে জিজ্ঞেস করছো তুহিন, সেটা আমি মনে করি খুবই রেলিভেন্ট একটা প্রশ্ন। তার কারণ একটা ঘটনা যখন ঘটে যায়, একটা অপরাধ যখন ঘটে যায়, আমরা তার বিচার চাইতে পারি, তার শাস্তি চাইতে পারি, কিন্তু অপরাধটা ঘটে গেছে, আমরা কিন্তু সেই জায়গাটাতে আর ফিরে আসতে পারি না। তো যেহেতু আমরা সেই জায়গাটাতে আজকে আর ফিরে আসতে পারবো না, আমাদের
মধ্যে থেকে যে চলে গেছে তাকে ফিরে পাবো না, তো সেই ভারাক্রান্ত মন নিয়ে তার পরিবারে তার পরিজন পরিবার সবাইকে আমার সমবেদনা জানিয়ে আমি শুধু বলছি, তুমি যে প্রশ্নটাতে এসেছিলে যে ধর্ষণের ব্যাকগ্রাউন্ডে আমাদের কি মানসিকতা কাজ করতে পারে। প্রথমেই বলি তুহিন, ধর্ষণকে যদি আমি একদম মানে নারীদের ওপর পুরুষের অত্যাচার এই ডাইকটমিতে না ফেলি, কারণ আমরা তো একটা প্রোগ্রেসিভ সোসাইটিতে এখন বিলং করছি এবং আমরা সবাই জানি বিভিন্ন সমীক্ষা, বিভিন্ন গবেষণা, বিভিন্ন রকমের তত্ত্ব থেকে উঠে এসছে যে এই মুহূর্তে সমাজে কিন্তু যে আগেকার নারী পুরুষের যে ডাইকটমি সেটা এই মুহূর্তে আর কাজ মানে সেইভাবে আমরা দেখছি না। আমরা ধরে নিচ্ছি নারী পুরুষ দুটো এক্সট্রিম এন্ডে রয়েছে এবং মাঝে অসংখ্য মানুষ রয়েছেন যারা এই নারী পুরুষের যে ডিফারেন্সিয়েট তার কোথাও না কোথাও অবস্থান করছেন, এবং তাদেরকে আমি প্রান্তিক মানুষ বলেও বলতে চাই না, কারণ প্রান্তিক মানুষ বলার মধ্যেও কিন্তু কোথাও একটা আদারাইজেশন রয়েছে, তাদেরকে আলাদা করা আছে, সেটা আমি চাইছি না। আমি যদি ধর্ষণ একটি মানুষ আরেকটি মানুষের ওপর করছে এই কনস্ট্রাক্টে ব্যাপারটাকে দেখি, তাহলে কিন্তু ধর্ষণের মধ্যে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে পাওয়ার প্লে, যেটা সঙ্গীতা কিছুটা বললো যে কোথাও একটা মানে আমি একটা দুর্নীতি বা কোনো জায়গায় আমি একটা প্রোটেস্ট করছি, আমাকে দমিয়ে দেওয়া হচ্ছে। এই দমনের মধ্যে কিন্তু প্রথমেই থাকে একটা পাওয়ার প্লে, অর্থাৎ নিজের পাওয়ারকে এস্টাবলিশ করার একটা লালসা। তার সাথে যেটা আমি বলবো আরেকটা জিনিস, সেটাও সঙ্গীতা কিছুটা বললো যে এমপ্যাথি, অন্য প্রসঙ্গে বললো, কিন্তু আমি বলছি যে ল্যাক অফ এমপ্যাথি, অর্থাৎ আমি একজন মানুষকে এরকম একটা নিকৃষ্টতম ভাবে অত্যাচার করছি, সেটা থেকে আমি প্লেজার পাচ্ছি বা আমি চেষ্টা করছি প্লেজার নিতে, কোথাও তো একটা এমন ভাবে এই কাজটা করা হচ্ছে যেটাই কোনোভাবে তার স্যাডিস্টিক প্লেজারটা ইনফ্লুয়েন্স হচ্ছে, সে পাচ্ছে, অর্থাৎ আমি একজন মানুষকে টর্চার করে খুশি হচ্ছি। এই যে মানসিকতা, এটা কিন্তু ধর্ষণ এবং খুন দুটোর ক্ষেত্রেই একইভাবে আসছে, অর্থাৎ অন্যকে কষ্ট পেতে দেখে আমার আনন্দ হচ্ছে, এটাকে বলে ল্যাক অফ এমপ্যাথি। এবং তুমি যেটা বলছো যে মানসিকতা, এই প্রত্যেকটা মানসিকতাই কিন্তু এই যে ল্যাক অফ এমপ্যাথি বা আমি নিজেকে পাওয়ারে ওপরে বসাতে চাইছি, বা আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল অ্যাগ্রেশন, অর্থাৎ আমি কোনো একটা জিনিস নিয়ে বহুদিন ধরে বিরক্ত অ্যাগ্রেস করার চেষ্টা করছি এবং সেটাকে আমি যখন কন্ট্রোলে রাখতে পারছি না তখন সেটা আনকন্ট্রোলড হয়ে যেভাবে ইচ্ছে বেরিয়ে যাচ্ছে। সেই অ্যাগ্রেশনের ব্যাকগ্রাউন্ডে কেন এই অ্যাগ্রেশনটা আসছে সেটা আমরা জানি না, কিন্তু তার বহির প্রকাশটা আমরা দেখছি যে সেটা একটা আনকন্ট্রোল ভাবে বাইরে ছড়িয়ে পড়ছে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে মানে বিশ্বের সমস্ত জায়গায় এটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড যে অপরাধ প্রবণতা সেটা যদিও বা কোনো মানসিক বিকার বা ব্যক্তিত্বের বিকারের সাথে যুক্ত থাকতে পারে, যখনই সেটা ঘটে যাওয়া অপরাধ হচ্ছে তখন কিন্তু সেটা অ্যাবসলিউটলি ক্রাইম। অর্থাৎ কোনো মানুষ খুন করছেন বা ধর্ষণ করছে, সেই ক্ষেত্রে সেটাকে তার মানসিক অবসাদ আছে বা সে মেন্টালি স্ট্রং নয়, মেন্টালি স্টেবল নয়, এইগুলো বলে কিন্তু কোনোভাবে পার পাওয়া যাবে না। এবার যদি আমি বলি ধর্ষণ বা খুন একটা অপরাধ সে কেন করছে, তার ব্যাকগ্রাউন্ডে আমি যেগুলো বললাম যে একটা ল্যাক অফ এমপ্যাথি কাজ করছে, একটা পাওয়ার প্লে কাজ করছে, কিছু কিছু ক্ষেত্রে ছোট থেকে বড় হওয়ার মধ্যে আমরা বিভিন্নভাবে দেখে বড় হই যে অপরাধ একটু একটু করলে সেটা বোধহয় অতটা ক্ষতিকর না, মানে এই যে ভুলের থেকে অন্যায় এবং অন্যায়ের থেকে অপরাধ, তিনটে যে স্টেজ, সেই স্টেজের যে বাউন্ডারি গুলো সেটা কিন্তু ছোট থেকে আমরা সবসময় একইভাবে শিখে বড় হই না। অনেক ক্ষেত্রেই দেখা যায় আচ্ছা তুই একটু ভুল করেছিস বা আচ্ছা তুই অন্যায় করেছিস, ছেড়ে দিলাম। এই যে অন্যায় করে আমি ছেড়ে দিলাম, আমি কিন্তু সেখানে একটা এক্সাম্পল সেট করে দিলাম যে তুমি অন্যায় করলেও তার একটা লুপহোল আছে যেখান থেকে তুমি বেরোতে পারো, ভ্যালিডেট করা হচ্ছে। এক্স্যাক্টলি। এবং আমি আজকেই একটা মানে গবেষণাপত্র দেখছিলাম যে এই ব্যাপারে যে মানসিক জায়গাগুলোকে নিয়ে কাজ করা হয়, একটা হচ্ছে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার, অর্থাৎ তারা ভীষণভাবে অপরাধ প্রবণ হয়। কিছু ক্ষেত্রে আরেকটি ব্যক্তিত্বের বিকার, মানে একটা টাইপের পার্সোনালিটি আছে যারা নার্সিস্টিক,
যারা নিজেদের সবকিছুতে নিজেদেরকে আগে সেলিব্রেট করে, মানে তোমার কি হচ্ছে না হচ্ছে আমার জানার দরকার নেই, আমার এটা হতে হবে। তো সেইটা একটা। এবং আরেকটা যেটা এই কেসের ক্ষেত্রে উঠে এসেছিল যে প্যারাফিলিয়া, অর্থাৎ মাঝখানে ঘটনাটা নিয়ে এরকম একটা কথা উঠেছিল যে ধর্ষণটা হয়তো খুনের পরে হয়েছে, অর্থাৎ শবের সাথে, ডেড বডির সাথে হয়তো ধর্ষণটা হয়েছে, যেটা মাঝখানে কথা উঠেছিল এবং সেটা নিয়ে বিভিন্ন সাইকোলজিস্ট কিছু বক্তব্য রেখেছিলেন। এই যে পার্টিকুলার, যদি আমরা ধরে নিই এটাও হয়ে থাকে, তাহলে এই পার্টিকুলার ব্যবহারটা বা এই পার্টিকুলার বিকারটাও কিন্তু একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের মধ্যে পড়ে, সেটাকে বলে প্যারাফিলিয়া এবং নেক্রোফিলিয়া টু সাম এক্সটেন্ট। হ্যাঁ, তো সেটা প্যারাফিলিয়ার একটা বড়, মানে একটা বড় একটা প্যারাফিলিয়া একটা বড় জায়গা, একটা ছাতার মতো একটা আমব্রেলাটা, তার আন্ডারে নেক্রোফিলিয়া একটা ক্যাটাগরি। তো এইগুলোর ক্ষেত্রে এবং রেপের ক্ষেত্রে যেটা অনেক সময় উঠে আসে যে কোয়ার্সিভ প্যারাফিলিয়া, অর্থাৎ একজন মানুষের কনস্ট্যান্টলি তার যৌন চাহিদা বা যৌন লালসাটা এমন জায়গায় যাচ্ছে যে সে ভুলে যাচ্ছে যে সেটা করার জন্য সে যে যে জিনিসগুলো করছে সেগুলো তো আরেকজনের অধিকার লঙ্ঘন হচ্ছে, আরেকজনকে হ্যারাস করা হচ্ছে, আরেকজনকে টর্চার করা হচ্ছে। এবং এইটা যখন সে রিপিটেডলি করতে থাকে সেটাকে বলা হয় কোয়ার্সিভ প্যারাফিলিয়া। কিন্তু মজার, মানে ইম্পর্টেন্ট মেসেজটা হচ্ছে এখানে যে কোয়ার্সিভ প্যারাফিলিয়া যদিও সেটাকে একটা মানে মানসিক রোগের পর্যায়ে ফেলা হয়, কিন্তু তারপরে ধর্ষণকে কিন্তু কোনো রকম ভাবেই মানসিক রোগের পর্যায়ে ফেলা হয় না। ধর্ষণ একটা অপরাধ। কোনোভাবেই আজ অব্দি যে কটা, মানে ধরো যে যে জায়গায় যে যে ডাক্তারি বইপত্রগুলো বেরোয় এবং সেখানে তো প্রত্যেক সময় তোমার ক্যাটাগরি আপডেশন হয়, আজ অব্দি কোনোদিন ধর্ষণকে কোনোভাবে কোনো ক্যাটাগরিতে মানসিক রোগ বলে গণ্য করা হয়নি। এটা একটা অপরাধ। কিন্তু যেটা বারবার বললাম যে এটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই জিনিসগুলো কাজ করে এবং সেটা কিন্তু আজকে হঠাৎ করে কারোর মধ্যে তৈরি হয় না। এটা কিন্তু বহুদিন ধরে তৈরি হওয়া একটা প্রবৃত্তি। মানে আজকে যাকে ভিকটিম বলে এই মুহূর্তে ধরা হয়েছে এবং আমরা যারা আজ করছি যে তিনি একা নন, তার সাথে প্রচুর লোকের একটা কানেক্টিং নেটওয়ার্ক আছে, এরা কিন্তু প্রত্যেকেই যারা এই ঘটনার সাথে যুক্ত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ধর্ষণটা করেছেন, প্রত্যেকেই সেই অপরাধের মধ্যে দিয়ে গেছেন। এবং তাদের কিন্তু প্রত্যেকের মানসিকতার মধ্যে কোথাও একটা এই পাওয়ার প্লে, কোথাও একটা এই ল্যাক অফ এমপ্যাথি এটা ছিল। তারা প্রত্যেকেই ধর্ষকাম মানসিকতার অংশ। মানসিকতা, এবং এই মানসিকতাটাকে কিন্তু আমরা চাইলে চিহ্নিত করতে পারি। ঠিক যেমন বললাম যে ভুল, ন্যায় আর অপরাধ, ভুল, অন্যায়, অপরাধ, এটার ক্যাটাগরাইজেশন হয়, ঠিক সেরকম ভাবে একজন মানুষকে, যেরকম এই যাকে ভিকটিম বলে ধরা হয়েছে তার পাড়ার লোকের যখন ইন্টারভিউ নেওয়া হয়েছে প্রত্যেকে বলেছে যে এ ভালো লোক না, এ ভালো কাজ করতো না, এটা করতো, তার এতগুলো বিয়ে আছে, এটসেট্রা এটসেট্রা। অর্থাৎ তার মধ্যে একটা আনরেস্ট, তার মধ্যে একটা আনস্টেবিলিটি কিন্তু অনেক দিন ধরেই ছিল, কিন্তু সেটা আমরা সেইভাবে আইডেন্টিফাই করে সেটাকে নিয়ে ভাবিনি। আজকে যখন একটা ঘটনা ঘটে গেছে আমরা বলছি এইগুলো করতে হবে, তখন আমাদেরকে এটাও ভাবতে হবে যে তাহলে এই মানুষগুলোকে আইডেন্টিফাই করতে হবে। আমাদের এরকম একটা নিজেদের দেশের জন্য, বিদেশে যেমন প্রচুর ক্যাটাগরি দেওয়া রয়েছে, প্রচুর বিহেভিয়ার দেওয়া থাকে যে এইগুলো হলে এই ক্যাটাগরিতে পড়তে পারে, তেমন আমাদের দেশে আমাদের যারা মানসিক স্বাস্থ্য কর্মী তাদেরকেও এটা দেখতে হবে যে একজন মানুষের মধ্যে কি কি ক্যারেক্টার থাকলে তার প্রবণতা অন্যদের থেকে বেশি হয়, এবং সেই জায়গাটাকে কিন্তু আমাদের চিহ্নিত করতে হবে। দেখো, একটা ঘটনা ঘটে গেলে অতি অবশ্যই তার চরমতম শাস্তি চাই, কিন্তু সেই চরমতম শাস্তি দিয়ে আজকে যে চলে গেল তাকে কিন্তু ফিরিয়ে আনা যাবে না। তো আমাদের টার্গেট থাকবে এই ঘটনাটা না ঘটানো। এবং আমি একজন, মানে এই দিকে কাজ করা একজন মানুষ হিসেবে আমি প্রথমেই তোমার এই চ্যানেলের থ্রুতে এটাই বলবো যে আমাদের অ্যাওয়ারনেসটা বাড়াতে হবে যে কোন জায়গায় আমরা সাবধান হব এই রকম লোককে আইডেন্টিফাই করার ক্ষেত্রে এবং তাকে ধরিয়ে দেওয়ার ক্ষেত্রে। এবং অতি অবশ্যই যেটা সবাই বলছেন যে আমরা কেউ রাজনীতির ঊর্ধ্বে নই, আমাদের সবার একটা রাজনীতির পরিচয় রয়েছে, এবং সব থেকে বড় কথা আমরা যে রাজ্যে থাকি বা যে দেশে থাকি তার মাথায় যারা বসে আছেন তারা আমাদের অভিভাবক।
সুতরাং অভিভাবকের কাছে যেমন আমরা গিয়ে বিচার চাই বা আমরা সাপোর্ট চাই, এক্ষেত্রেও আমরা সেটাই চাইছি। এবং এই ক্ষেত্রে কিন্তু বিচারটা আসাটা প্রচন্ড প্রয়োজনীয়, কারণ এই যে মানুষগুলো রয়েছে যারা এখন সমাজে লুকিয়ে বসে রয়েছে, তাদেরকে সেইভাবে ফ্লারিশ করতে দেখা যাচ্ছে না, তারা কিন্তু দেখছে যে বিচারটা হচ্ছে না। অর্থাৎ হ্যাঁ, কেউ একদম। শাস্তি পেলে আমার মধ্যে যে ভয়টা তৈরি হবে, সেই ভয়টা কিন্তু তৈরি এদের হচ্ছে না। আর আরেকটা কথা যেটা তুমি বললে, অ্যাংজাইটির কথা, যে এখান থেকে একটা প্যাসিভ অ্যাংজাইটি জেনারেট করছে প্রত্যেকের মধ্যে, শুধুমাত্র মেয়েদের মধ্যে নয়। আমি যেটা শুরুতেই বললাম যে পুরুষ নারীর বিভেদের মধ্যে ফেলবো না, প্রত্যেকের মধ্যে একটা ভয় তৈরি হচ্ছে যে এটা তাহলে কি হচ্ছে। এবং শুধু ভয় না, ভয়ের সাথে কিন্তু একটা হেল্পলেসনেস, যে আমার সাথে এটা ঘটলে আমি তাহলে কাকে গিয়ে বলবো। আজকে যদি দুর্নীতিটা এরকম প্রত্যেকটা স্তরে স্তরে চলতে থাকে, আমি কাকে গিয়ে জানাবো। তো সেই ভয় কিন্তু শুধু দেশের মানুষদের প্রতি নেই। মানে আমি এখানে গত সপ্তাহে রাত 10:30 11টা অব্দি আমার ল্যাবরেটরিতে কাজ করেছি। আমি এত দূরে বসে আছি এবং আমার বলতে কোনো দ্বিধা নেই, এইখানে আমি অনেক বেশি সেফ। কিন্তু তারপরেও আমি কেন জানি না, সেই দিন যখন রাত 10টা বেজে গেছে আমি কাজ করছি, আমি কন্টিনিউয়াসলি এই ঘটনাটার সাথে নিজেকে লিঙ্ক করে ফেলছি এত দূরে বসে থেকে। তাহলে যারা ওখানে বসে রয়েছে তাদের মধ্যে তো একটা প্যাসিভ অ্যাংজাইটি তৈরি হচ্ছেই, প্যাসিভ অ্যাংজাইটি এন্ড ফ্রাস্ট্রেশন। তো সেইটাও কিন্তু আগামী দিনে একটা মানে একটা বড় মেন্টাল হেলথ বার্ডেনের জায়গা তৈরি করতে পারে, যদি এই পার্টিকুলার কেসটার বিচার না হয়, সঠিক বিচার না হয়। একদম। আমাদের যেটা খুব ইম্পর্টেন্ট কথা বললে যে এটা প্রথম কথা যে ধর্ষণ, এটা খুব সুন্দর কথা এটা উঠে এলো, যেটা আমার জন্য নতুন ইনফরমেশন। আমিও শিখলাম এবং আমাদের দর্শক তাদেরও জানা সুযোগ হলো যে ধর্ষণটা কোনো অপরাধ, মানে কোনো একটা মানসিক বিকৃতির আওতায় পড়ে না। এটা এটা পুরোপুরি একটা অপরাধ, এটা একটা মানে ঠান্ডা মাথার অপরাধ বলে বলা হচ্ছে। আর খুব একটা সুন্দর প্রিভেনশনের কথা বললে, ইন্টারেস্টিং পয়েন্ট, যে ধর্ষকাম মানসিকতাকেও আমাদের ধর্ষকদের শাস্তি দিতে হবে, এবং ধর্ষকাম মানসিকতা যাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তাদেরকেও আমাদের আইডেন্টিফাই করতে হবে। একটা মানুষ, আমি জানি না তোমাদের কি অভিজ্ঞতা, একজন একজন সোশ্যাল মিডিয়ায় কোনো মেয়ে যদি প্রতিবাদ জানায়, বিশেষ করে সে যদি সেলিব্রিটি হয়, পরিচিত মুখ হয়, তার প্রথম আক্রমণ তাকে কিছু মানে পপুলার আক্রমণের মধ্যে কিছু মানে রেগুলার আক্রমণের মধ্যে যে রেপ থ্রেট তাকে দেওয়া হয়। এমনকি আমি বলছি যে বিভিন্ন ক্ষেত্রে আমরা আগের বছর দেখেছিলাম রূপঙ্কর একটা ট্রমার মধ্যে দিয়ে গেলেন, যে তার বাড়ির লোককে, তার মাকে, বয়স্কা মাকে, তার নাবালিকা মেয়েকে রেপ থ্রেট দেওয়া হলো। এরকম এইটাও একটা ধর্ষকাম মানসিকতা। এটা আমরা সোশ্যাল মিডিয়ার যেহেতু এসছে সেই সুযোগে আমরা দেখে ফেলতে পারছি, কিন্তু হয়তো আমাদের রাস্তাঘাটে চলাচলতির পথে সবাইকে আমরা পাই এরকম, হয়তো তাদের হয়তো মনে, তারা হয়তো সুযোগের অভাবে সেই অপরাধটা সংগঠন করতে পারেননি, কিন্তু তারাও হয়তো ধর্ষক, তাদের মধ্যেও ধর্ষক বেঁচে আছেন। এই ক্ষেত্রে পলাশদা, আমরা প্রত্যেকেই, যে সুমিত একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বললো যে এই যে বিচার হচ্ছে না, যেটা আমিও শুরুতে বললাম যে বিচার হচ্ছে না, এটাও কিন্তু ধর্ষকাম মানসিকতার মানুষদের এবং পোটেনশিয়াল ধর্ষক যারা, তাদের প্রত্যেকের কাছে একটা মেসেজ যাচ্ছে। এই বা যারা ধর্ষণ করেও তারা বিচারের আওতায় আসেননি, বিভিন্ন কারণে বেঁচে গেছেন, তাদের কাছে এই মেসেজটা যাচ্ছে যে এটা ইটস ওকে, দে আর সেফ, ধর্ষণ করে পার পেয়ে যাওয়া যায়। এইটা সামাজিক, এটার তো একটা সামাজিক দীর্ঘস্থায়ী একটা ইম্প্যাক্ট রয়েছে। এটার প্রতিকার কি? এটার প্রতিকার কি গণ আন্দোলন? এটার প্রতিকার কি বিচার চাওয়া মানুষের? এটা কি সুপ্রিম কোর্টের কাছে যে গেছে, মানে সুপ্রিম শেষ বিচারালয়ে আমাদের এই আবেদন গেছে, এই ধর্ষিতার বিচার চেয়ে এই আবেদন গেছে, সেখানেও আমরা দীর্ঘসূত্রিতা দেখতে পাচ্ছি এখানে এই বিচার ব্যবস্থার। উপায় কি এই সমাজ ব্যবস্থা চেঞ্জ করার? আমি প্রথম বলি, যাতে দুজনের কথাতেই অনেক জিনিস মানুষ শিখবেন, জানবেনও। খুবই ভালো আলোচনা করেছে। তো এই যে ভয় শুধুমাত্র একটি মেয়ের না, ওটা সমাজের কাছে
এর মধ্যে অনেক ভয়ের উপাদান আছে। এই যে সরকার মানে একটা নিরাপত্তার জায়গা, আমার শক্তির জায়গা। লোকে সরকারি স্কুল, সরকারি বাস, সরকারি ব্যাংক, মানে এগুলোতে নিরাপদ। এই সরকারের কাছে যদি মানুষের আশঙ্কা তৈরি হয়, যেটা এই পার্টিকুলার এই কেসটাতে হচ্ছে, যে কোথাও একটা প্রমাণ লোপাট করবার চেষ্টা করা হচ্ছে, এটা প্ল্যান্ড, হঠাৎ একটা বিকৃতকাম মানুষ এটা করে ফেলেছে, এটা পিপল পারসেপশনে নেই, কিন্তু চেষ্টা করলেও কেউ আনাতে পারবেন না। কেন এত অসঙ্গতি? মেয়েটির পরিবার তারা 3 ঘন্টা বসেছিল, তাদের মেয়েটি মারা গেছে, তার বাবা মার দেখবার অধিকার নেই কেন? তারপরে ডেড বডির মানে দখলদারি, প্রায় যত তাড়াতাড়ি পারা যায় পুড়িয়ে দেওয়ার বন্দোবস্ত করা কেন? তাহলে ওরা কি রিপোস্টমর্টেম দাবি করলে কারো কোনো অসুবিধা হতো? দেহ তো রেখে দেওয়া যেত। তাহলে এই যে অসঙ্গতিগুলো প্রথম দিন থেকে কিন্তু মানুষের মনের মধ্যে প্রশ্ন তৈরি করেছে। একজনকে ধরা হলো, সেখানে যে যুক্তি দেওয়া হচ্ছে সেটা একটা হেডফোনের ভাঙা টুকরো, ব্লুটুথের একটা কানেকশন। এটা কি মানুষকে বিশ্বাসযোগ্য একটা, সাংঘাতিক বিশ্বাসযোগ্য একটা উপাদান হিসেবে প্রতিষ্ঠিত করা গেছে? না, যায়। এরপরে দেখা গেল যে ওখানে সেমিনারের সংলগ্ন ঘরটার রেনোভেশন, এত বড় একটা ঘটনা, যেটা বাংলা চৌহদ্দি পেরিয়ে দেশ পেরিয়ে আন্তর্জাতিক খবর, এত মানুষ নেমে পড়েছেন রাস্তায়। এরপরে কি করে ওই অকুস্থল তাতে রেনোভেশনের কাজ শুরু হলো, এটা মানুষকে আরো ধাক্কা দিল। এই যে পরপর পরপর ঘটনাগুলো, সেই ঘটনাগুলো মানুষ মনে করা শুরু করলেন যে এটা নিছক একটা ধর্ষণের ব্যাপার না, তাহলে বিহাইন্ড দ্য স্ক্রিন এমন কিছু আছে যেটাকে আড়াল করাটার জন্য অনেকে মিলে নেমে পড়েছে, এবং এটা একটা পরিকল্পিত ব্যাপার। এরপরে সিবিআই এনকোয়ারি, সিবিআই এর হাতে এই তদন্ত যাওয়ার পরে অনেকগুলো দিন পেরিয়ে গেছে। শীর্ষ আদালত তারা দেখছেন, এবং আমাদের দেশের তদন্তকারী শীর্ষ সংস্থা সিবিআই এর পরে আর কিছু নেই। মানুষকে এর উপরই ভরসা রাখতে হবে, আস্থা রাখতে হবে। এখন একটা এই আন্দোলনের মধ্যেও গোটা সমাজে একটা ভয়ের উপাদানও তৈরি হচ্ছে, যদি এটাও শেষ পর্যন্ত বিচার না দেয় তাহলে মানুষ কোথায় যাবে? এটা একটা ভয়ঙ্কর সমস্যার সামনে আমরা দাঁড়াবো যদি এই রহস্যের কুল কিনারা করা না যায়। সিবিআই এর হাতে আরো অনেক মামলা আছে। এই সময়কালের কথাই যদি বলি, সারদা থেকে পরপর পরপর এক গাদা মামলা এই গভর্নমেন্টের এগেনস্টে আছে, করাপশনের মামলা। আজকেও এখানে আরেকটা করাপশনের মামলা স্টার্ট হয়েছে, তার জন্য তল্লাশি চলছে, কিন্তু অনেকগুলো দিন পেরিয়ে গেল, মানুষের ধৈর্যের বাঁধ ভাঙছে। শেষ পর্যন্ত একটা গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষ কিসের ওপর আস্থা রাখতে পারে? সে তো সরকারের উপরেই আস্থা রাখবে, নিরাপত্তার জন্য সে তো ল অ্যান্ড অর্ডার তার উপরেই ভরসা রাখবে। সেটা তো একটা ব্যক্তি মানুষ প্রোভাইড করতে পারে না, একটা বেসরকারি ইনস্টিটিউশন প্রোভাইড করতে পারে না। এটার দায় এবং দায়িত্ব তো হচ্ছে আমাদের দেশের যা সংবিধান তাতে হচ্ছে রাজ্যের ক্ষেত্রে, রাজ্যের হাতে আছে আইন শৃঙ্খলা। আরো বড় জায়গায় এরপর হলো যে আমি বিচার ব্যবস্থার কাছে গেলাম, তার তত্ত্বাবধানে গোটা ব্যাপারটা হবে। রিজু উপস্থিত হয়েছে, ও আরো এ বিষয়ে ভালো বলতে পারবে। তো কাজেই এই সমস্ত স্তরে মানুষ এর বিচার চাইছেন। এখন এটা যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে সমাজের পক্ষে এর ভয়ঙ্কর নেতিবাচক প্রভাব পড়বার জায়গায় যাবে। কাজে আমরা চাইবো না যে গোটা পশ্চিমবাংলার মানুষ শুধু না, যারা কনসার্ন, যারা দেখছেন শুনছেন, তারা সকলে চাইবেন যে এই একটা ডেমোক্রেটিক সিস্টেম, সেই সিস্টেমটা যেভাবে পরিচালিত হচ্ছে এখানেই যারা চালাচ্ছেন তাদেরকে সমাজের জন্য এই সুরক্ষা তাদের প্রোভাইড করতে হবে। এর কোনো
এদিক ওদিক হওয়ার কোনো জায়গা নেই। এবারে এটা যদি তারা, যে রাজধর্ম পালন করবার জন্য তাকে মানুষ দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব যদি তারা পালন না করে, তাহলে জনগণ, তার কাছে শেষ বিচারের ভার আছে। কাজে জনগণ সেই শাসককে উচিত শিক্ষা দেওয়ার জায়গায় যেতে পারে যে যে দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছিল তুমি সেই দায়িত্ব পালন করছো না। কাজে এই গণ আন্দোলন তার পরিসর যা তৈরি হয়েছে, সেটা এই সুস্থ সমাজ তৈরি করবার ক্ষেত্রে এটাই তো হচ্ছে একটা চেক ভালভের কাজ করে। আমি একটা সরকার তৈরি হয়ে গেল 5 বছরের জন্য, নিশ্চিন্ত আমি যা ইচ্ছে তাই করতে পারি, চুরি, দুর্নীতি, সীমাহীন সন্ত্রাস, মানুষের মুখ বন্ধ করে দেওয়ার জন্য যা ইচ্ছে তাই করা, বেআইনি সমস্ত ধরনের কাজ আমি করব, কেউ আমায় কিছু বলতে পারবে না। যদি কেউ কিছু বলতে যায় তাকে দমন পীড়নের সামনে দাঁড় করাবো। আজকে পশ্চিমবাংলার চেহারাটার মধ্যে, ওই আগেও আমি বলেছিলাম, আশার দিক, সম্ভাবনার দিক, যে বিপুল অংশের মানুষ, যা অতীতে কখনো ঘটেনি, তারা রাস্তায় নেমেছেন এবং তারা রাষ্ট্রের কাছে, সরকারের কাছে তাদের অধিকার, সমাজ যে অধিকার চায় সেই অধিকার পাচ্ছে না, এই আক্ষেপ বা না পাওয়ার যন্ত্রণা, তা থেকে সমাজটা যেমন হওয়া উচিত তা বলবার জায়গায় যাচ্ছে। মানুষ ইতিহাস রচনা করে, কাজে এক্ষেত্রেও আসার জায়গা। আমি অবশ্যই সবসময় আশাবাদী যে অতীতের যে কোনো সময়ের থেকে ধীরে ধীরে সমাজগুলো তো পরিবর্তিত হয়েছে, নিশ্চিতভাবেই অগ্রগতির দিকেই সে এগিয়েছে, কিন্তু এখনো তো তার মধ্যে অনেক ক্ষত থেকে গিয়েছে। তো আজকে এই গণ আন্দোলনের নতুন যে চেহারা, সেইটার উপর ভরসা রাখতে চাই, আর তার উপরে ভিত্তি করেই আমরা চাইব যে এর ন্যায় বিচার হোক। যদি এটা না পাওয়া যায় তাহলে সমাজের পক্ষে সেটা হবে খুবই খারাপ সময়। ধন্যবাদ। গণ আদালতে যারা খুব সুন্দর কথা বললেন পলাশ দা, যে যেখানে যদি এই যে ডেমোক্রেটিক একটা স্পেসে যে ফাংশন, যেটা যাদের যা ফাংশন করা উচিত, আদালতের কাজ আদালতের করা উচিত, সিবিআই, ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট এবং আমাদের রাজ্যের শাসক গভর্নমেন্ট, তাদের যা কাজ তারা যদি করেন ভালো, সেটা আমরা প্রাণপণে তাই চাইছি। তার জন্য নিজস্ব পরিসরে সবাই সমস্তভাবে বিভিন্ন ধরনের গ্রুপ, এমনকি আমাদের স্কুল কলেজের প্রাক্তনীদের অ্যাসোসিয়েশন, প্রত্যেকে রাস্তায় নামছেন। এই বিচার যদি না পাওয়া যায়, যাদের জন্য পাওয়া যাবে না তাদের বিচার গণ আদালতে হবে। সেই গণ আন্দোলন আমরা দেখতে পাচ্ছি রাস্তায়। আমাদের মধ্যে জয়েন করেছেন রিজু ঘোষাল। ওয়েলকাম রিজুদা। তুমি আইনজ্ঞ, আইনের পরিসরে, আইনের আদালতের মধ্যে তোমার বিচরণ আছে। আমাদের প্রশ্ন হচ্ছে যে এখানে আমরা দেখতে পেলাম যে একটা ঘটনাস্থলে, যেখানে ধর্ষিতা পড়েছিলেন, নির্যাতিতা যেখানে পড়েছিলেন, সেখানে একটা ঘটনার রকস্থলে একটা ব্লুটুথ হেডসেট পাওয়া গেছে। সেই ব্লুটুথ হেডসেট দিয়ে খুব সুন্দরভাবে একজন অ্যাকিউজড, যাকে ধরতে পারা গেছে একজন পুলিশ ব্যারাক থেকে, সেখান থেকে সেই ব্লুটুথ তার ফোনে কানেক্টেড হয়ে গেছে। মনে হচ্ছে না যে এটা বাংলা সিরিয়ালের হতে পারে, এটা আইনের এখনো আইনের পর্যায়ে, ইনভেস্টিগেশনের পর্যায়ে রয়েছে। অবশ্যই এর মধ্যে এর ব্যাপারে কমেন্ট করার ব্যাপারে আমাদের সতর্ক থাকা উচিত। কিন্তু একটা বাংলা গ্যাদে সিরিয়ালের, বাজে হাতে লেখা সিরিয়ালের একটা প্লট হয়ে যাচ্ছে না? খুব কি সিম্পলিফাইড শুনতে লাগছে, নাকি আমরা ভুল যে হয়তো এটাই ঘটনা? এই এবং এই সঙ্গে এটার ইনভেস্টিগেশনের কি হোপ, আমরা কতটা হোপ আছে এর মধ্যে, সিবিআই এর উপর কতটা আমরা ভরসা রাখতে পারি? এবং এর সঙ্গে আমাদের আরেকটা প্রশ্ন আমি একটা অ্যাটাচ করছি, প্রশ্ন সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টে এই মামলাটা হাইকোর্টে গেছিল, সেখান থেকে সুপ্রিম কোর্ট সুমোটো কগনিজেন্স নিয়ে সেই সুপ্রিম কোর্ট নিজে এই মামলাটা তুলে নিলেন। এখানে আমরা সেটার জন্য নিয়ে আমরা আশা করছিলাম যে সুপ্রিম কোর্ট এই মামলার বিচার করছেন, হয়তো আমরা আরো দ্রুত বিচার পাবো। তা হলো না। আমরা দেখতে পেলাম এই শুনানির ডেট 5ই সেপ্টেম্বরে পিছিয়ে দেওয়া হয়েছে। যে গণ আন্দোলন, যে থ্রাস্ট নিয়ে এই গণ আন্দোলনটা চলছে, সেই গণ আন্দোলনের থ্রাস্টটা আস্তে আস্তে যেন কমে যায়। অবশ্যই মানুষ নিজস্ব সমস্যায় রয়েছেন, মানুষের জীবনে আরো ঘটনা ঘটছে, এখন বিভিন্ন ঘটনা ঘটবে, সেই থ্রাস্টটাও যেন কমে আসবে, এই ইন্ডিকেশন আমরা দেখতে পাচ্ছি। সেই আশায় হয়তো
5ই সেপ্টেম্বর অব্দি অত পেছনে পিছিয়ে দেওয়া হলো? এটা কি সুপ্রিম কোর্ট, এই কোয়েশ্চেনটা আমি অ্যাটাচ করবো আমার ফার্স্ট কোয়েশ্চেনের সঙ্গে, যে সুপ্রিম কোর্ট কি এটা ফাস্ট ট্র্যাক কোর্টে নিতে পারতো না? আরো এর থেকে কি আইন ব্যবস্থা কি বলে, এর থেকে কি আমাদের আরো ফাস্ট কোনো ইনভেস্টিগেশনের কোনো উপায় ছিল না? শোনা যাচ্ছে আমায়? একদম। There's a huge connectivity issue in and around Howrah because of tomorrow's issue, so I initially could not even connect. So finally একটু হয়তো relaxed হয়েছে. Sorry for that. No worries. Questions are manifold actually. প্রথম প্রশ্নটার উত্তর দেব with regard to Bluetooth headset, whatever you were saying. This is মানে আমি না, for that I won't be able to know. আমার সিনেমার বিচরণ নেটফ্লিক্স এবং অ্যামাজনেই আটকে আছে। খুব একটা সিরিয়াল দেখার সময় পাই না। উইকেন্ডে আমি সমস্ত জমিয়ে নেটফ্লিক্সটাই বেশি সময় দিই। একগুচ্ছ আছে আমার। বাট ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ যে তোমার ব্লুটুথ বা তোমার হেডসেট নিয়ে তোমাকে তো ডিভাইসটা তো আইডেন্টিফাই করে কানেক্ট করার সঙ্গে সঙ্গে, দেন ইউ হ্যাভ টু ম্যানুয়ালি গো অ্যান্ড সিলেক্ট কানেক্ট, and then that device gets connected to your principal device. Secondary ডিভাইসটা বা অক্সিলারি ডিভাইসটা এভাবে কানেক্ট হয়। সুতরাং ওই সঞ্জয় রায়ের ব্লুটুথ হেডসেট যদি আমার ফোনে এসে নিয়ে আসা হয়, সেটাকে আমার ফোন যদি ব্লুটুথে অন করলে সেটাকে আইডেন্টিফাই করে, তাহলে আমি কানেক্ট করলে সঞ্জয় রায়ের ব্লুটুথ আমার ফোনে কানেক্টেড হবে। দ্যাট ইজ নট আ বিগ কোয়েশ্চেন। দ্য পয়েন্ট ইজ দেয়ার আর দুটো তিনটে জিনিস অ্যাসপেক্ট আছে। একটা হচ্ছে ডিরেক্ট এভিডেন্স আর একটা হচ্ছে সার্কামস্টানশিয়াল এভিডেন্স। ডিরেক্ট এভিডেন্সের অ্যাসপেক্টটা অনেকটা ডিস্ট্রয় হয়ে গেছে, কারণ দ্য এরিয়া যেখানে ঘটনাটা ঘটেছে বা ঘটনাটা আদৌ সেখানে ঘটেছে কিনা, নাও ইট ইজ ডাউটফুল। কারণ প্রাইমারি যে এরিয়া যেখান থেকে ওনার দেহটা উদ্ধার করা হয়েছে, সেখানে there is no primary blood clots. ওখানে যদি মারা হয় তাহলে there will be primary blood clots. মানে আমি একটা ভায়োলেন্ট ক্রাইম সিনে আমি সেখানে কিন্তু I will see elements of মানে রেজিস্ট্যান্স। আমাকে জোর করে যদি কেউ মারার চেষ্টা করে বা অ্যাসফিক্সিয়েশন করার চেষ্টা করে বা ছুরি মারার চেষ্টা করে, ন্যাচারাল ডিফেন্স মেকানিজমে আমি হাত পা ছুঁড়বো, আঁচড়ে কামড়ে দেব। তো এই জিনিসগুলো থাকবে। সো যদি সে রেজিস্ট করার চেষ্টা করে থাকে সেই ভিকটিম, তাহলে তার নোকের ভেতরে there will be subcutaneous layers of skin, মানে আঁচড়েছে, দাগ হয়ে গেছে সেইগুলো। these are all forensic aspects আর কি। ফরেনসিক অ্যাসপেক্ট গুলোকে খুব ইম্পর্টেন্ট। দিজ আর ভেরি, এগুলো হচ্ছে ডিরেক্ট এভিডেন্সের ক্ষেত্রে। ব্লাড স্টেনস ইন দ্য বডি ইত্যাদি ইত্যাদি, যে জায়গাটা তার সার্কামস্টানশিয়াল সারাউন্ডিং এরিয়াটাতে কোথায় কত ব্লাড স্টেনস আছে, কোথাও আছে কিনা, সেখানেকার কোনো এরিয়াটাকে, সেই জন্য পুলিশ যেটা করে, ইনভেস্টিগেটিং এজেন্সি যেটা করে, জায়গাটাকে স্যানিটাইজ করে। যেরকম আছে সেরকম দেখবে ইংরেজি সিনেমায় বা এখন হিন্দি সিনেমাতে খুব চালু হয়েছে, পুলিশ লাইন ডু নট ক্রস বলে ইয়েলো আর ব্ল্যাকে একটা করে ট্যাগ দিয়ে চারপাশটা ঘিরে দেয়, এবং যে জায়গাটাতে বডিটা পাওয়া গেছে সেখান দিয়ে চক দিয়ে একটা ছবি আঁকা হয়। ক্রাইম সিনটাতে একটা ছবি আঁকা হয়। অ্যাসপেক্ট অফ দ্য ম্যাটার। সেকেন্ড অ্যাসপেক্ট হচ্ছে সেকেন্ডারি এভিডেন্স। সেকেন্ডারি এভিডেন্স গুলো কি? সেকেন্ডারি এভিডেন্স হচ্ছে এই যে ব্লুটুথ হেডসেটটা পেয়েছো, সেকেন্ডারি এভিডেন্স হতে পারে একটা সিগারেটের টুকরো। সামবডি আফটার দ্য অ্যাক্ট, after the violence, people get really tired. It's a tedious, খুন করাটা একটা বেশ টিডিয়াস কাজ আর কি। আমার কোনো এক মক্কেল, আমি নাম করব না, তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে ডিড ইউ রিয়েলি ডু ইট? স্যার হয়ে গেছে, ফিট অফ রেজে হয়ে গেছে। হাউ ওয়াজ দ্য ফিলিং আফটারওয়ার্ডস? বলে আই ফেল্ট রিয়েলি টায়ার্ড, আই ফিল রিয়েলি ড্রেনড আউট। ইটস আ সাইকোলজিক্যাল থিং আর কি। মানে মাথার মধ্যে অনেক কিছু, যদিও আমি খুব একটা ক্রিমিনাল মামলা করি না, আমি পিওরলি আ কমার্শিয়াল লয়ার, কিন্তু এটা করতে হয়েছিল বিকজ একটা ভীষণ জায়গা থেকে রেফারেন্স এসেছিল। সো দ্যাট ইজ দ্য অনলি ক্রিমিনাল ট্রায়াল আই ডিড। আই হ্যাড টু গো টু কৃষ্ণনগর অ্যান্ড ডু দ্য ট্রায়াল। আমি জিজ্ঞেস করেছিলাম, বললো ফিজিক্যালি একটা মানুষকে মেরে ফেলাটা কি চারটিখানি কথা নাকি রে ভাই? কি মাছ কাটছি নাকি বাজার থেকে মাছ নিয়েছে, ঘ্যাঁচ করে কেটে দিলাম, পেটি সাইজ করে বের করে নিলাম, ফাটাফাট রান্না করলাম, মুখরোচক হয়ে গেল, গপাগপ খেয়ে নিলাম, এরকম তো না। একটা মানুষকে মারা টেকস আ লট টোল অন ইউর সিস্টেম, মেন্টালি, ফিজিক্যালি অনেক কিছু এফেক্ট করে।
সো লট অফ পিপল, মানে নর্মালি আমি বহু কারেকশনাল হোমসে বেশ কিছু মানুষের সঙ্গে কোনো এক সময় আমি খুব ইন্টারেস্ট ছিল এসব নিয়ে কথা বলেছিলাম। তারা অনেকে দাগি আসামিও যেমন আছে, যারা যারা হিস্ট্রি শিটার, যারা হু আর কন্ট্রাক্ট কিলার্স, তারা মানে দে উইল কাম কিল অ্যান্ড ওয়াক অফ। মানে কিন্তু একটা ফিট অফ রেজ, প্রচন্ড একটা ফ্যামিলি ডিসপিউট হয়েছে, প্রচন্ড ঝগড়াঝাঁটি থেকে মাথায় একটা ভীষণ লোহার রডের বাড়ি বা একটা বাঁশের বাড়ি মেরে ফেললো, তারপরে তার আফটার মাথটাই সাংঘাতিক। একটা মানুষকে আমি মেরে ফেললাম, একটা কুকুর চাপা দিয়ে ফেললে গাড়িতে রাস্তায় কেউ গোজ অন আ ট্রমা ফর 10 days। আই নো পিপল লাইক দ্যাট। তো সেই ট্রমাটা তো প্লে করে, সেটাকে কাটানোর জন্য অনেকে ওখানে দাঁড়িয়ে, ক্রাইম সিনে দাঁড়িয়ে অনেকে সিগারেট খায়, যারা নেশা করে। তো সিগারেট বাটস খোঁজার মানে বহু জায়গায় তোমরা দেখবে যে রেসিডিউ অফ টোব্যাকো, রেসিডিউ অফ সিগারেট স্মোক, অ্যাশেস, অনেক কিছু থাকে। অনেকে মদ খেয়ে ফেলে, অনেকে মদ খায় ওখানে দাঁড়িয়ে। সুরূপা গুহর ক্ষেত্রে, যারা বহু বিখ্যাত পুরনো মামলা, সুরূপা গুহর ক্ষেত্রে দে অ্যাকচুয়ালি হ্যাড ফুড আফটার কিলিং সুরূপা গুহ। সাউথ পয়েন্ট স্কুলের বহু পুরনো, ওয়ান অফ দ্য মোস্ট সেলিব্রেটেড ক্রিমিনাল ম্যাটার্স অফ ইন্ডিয়া অ্যাজ অফ নাও, মানে ওয়ান অফ দেম। তো এই সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স গুলো দেখতে হয়। বাট মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে, তুমি এত বড় কোয়েশ্চেন বুঝে, লট অফ থিংস নিডস টু বি স্পোকেন। তো এরিয়াটাকে স্যানিটাইজ করতে হয়। এরিয়াটাকে স্যানিটাইজ করা মানে ইউ কিপ স্টেটাস কো মেনটেন করতে হয়, যে অবস্থায় আছে সেই অবস্থায়। এবার কর্তৃপক্ষ সেখানে বললো আমার রেনোভেশনের অর্ডার নাকি 4 মাস আগে থেকে হয়ে আছে। 4 মাস আগে থেকে হয়েছে, 4 মাস আগে থেকে শুরু করতে পারলো না, কিন্তু ঘটনাটা ঘটার 72 ঘন্টার মধ্যে রেনোভেশন করবে কেন? তো দ্যাট poses a question with regard to the kind of a motive or the conduct of the authorities. তো অথরিটিস কাউকে হয়তো শিল্ড করার চেষ্টা করছে, সেই জন্য ক্রাইম সিনটার আশেপাশে যদি ডেব্রিজ চলে আসে, তারা ক্রাইম সিনে ডিরেক্ট এভিডেন্স পাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। সেটা একটা অ্যাসপেক্ট আছে। তো এই জিনিসগুলো অনেক কিছু ডিল করতে হয়। পোস্টমর্টম রিপোর্টটা যারা দেখেছে, জানি না আমি তোমরা দেখেছো কিনা, আই হ্যাড দ্য ওকেশন টু হ্যাভ আ লুক অ্যাট ইট। ক্রাইম সিনে কোনো ব্লাড স্টেইনসই নেই। There are no blood stains in the crime scene. তার মানে ক্রাইমটা ওখানে হয়েছে যে তার কোনো নিশ্চয়তা নেই। এরকম সিরিয়াস অ্যাসপেক্টে এরকম একটা ঘটনা ঘটছে, তার মানে কোথাও থেকে একটা মেরে নিয়ে এসে ওখানে ফেলেছে, সেটাও হতে পারে। তো সরকারি হাসপাতালে এই প্রচন্ড মানে ইটস আ মাছের বাজার বেসিক্যালি। সকাল 8টাতেও যেমন লোক, সকাল 12টায় তেমন লোক, রাত্রি 2টোতেও একই লোক। পিপল আর কামিং ইন, গোয়িং আউট, চায়ের দোকান খোলা, সিগারেটের দোকান খোলা, পেশেন্ট পার্টি, এমার্জেন্সি, অ্যাম্বুলেন্স। It's not an easy, and chest medicine department is a heavy department. It's not an easy department. People suffering from COPD and other ailments, pulmonary infection আছে, সারাক্ষণ পেশেন্ট ঢুকছে বেরোচ্ছে, ইনপেশেন্ট রয়েছে ওখানে ওপিডিটা পায় বাইরে চলছে, সেখান থেকে পেশেন্ট উঠছে। মানে ইটস ভার্চুয়ালি ব্যাটশিট ক্রেজি এরিয়া। তো সেখানে ওরম ভাবে বডি স্মাগল করে নিয়ে এসছে, মানে লট অফ পিপল মে হ্যাভ বিন ইনভলভড। সো lot of aspects has to be gone into. এটা গেল ফার্স্ট পার্টটা। সেকেন্ড পার্ট অফ ইউর কোয়েশ্চেনের আনসারটা হচ্ছে, ইউ সি our judicial system has a very interesting anecdote. লোকে বলে যে 1000টা অপরাধী ছাড়া পেয়ে যাক, কিন্তু একজন ইনোসেন্টও যেন দোষী না সাব্যস্ত হয়। দিস ইজ দ্য অ্যাসপেক্ট। সুপ্রিম কোর্ট ফাস্ট ট্র্যাক করতে পারতো কি পারতো না, I do not know. The fact of the matter is you are in the highest court of this country, এবং সেখানে সুপ্রিম কোর্টকে সমস্ত ডিটেল দেখে জাস্টিস পাদ্রিওয়ালা has taken certain notes on that day. টাইম লাইনটা যেটা সিবাল হাতে তুলে দিচ্ছিল, সেই টাইম লাইনে অনেক কিছু ম্যাচ করছিলাম, যে why delay in 14 hours for filing an FIR? তাহলে অথরিটি, আমার প্রপার্টিতে কালকে যদি ক্যালকাটা হাইকোর্টের গেট সি দিয়ে আমরা ঢুকি, গেট সি এর ওই করিডোরটাতে, যে গেটটা দিয়ে আমরা এলিভেটরে করে, যে এলিভেটরটা আমাদের ব্যারিস্টার লাইব্রেরিতে খোলে, পলাশদা জানে ওই পেছনের সাইডের গেটটা দিয়ে, যারা যায় না তারা খুব একটা মানে একটা ভুলভুলাইয়া টাইপের আছে আমাদের। তো ওখানে যদি কোনো ডেড বডি রিকভার হয়, একটা আনক্লেন বডি, একটা লোককে মেরে ফেলে রেখে গেছে বা একজন মহিলাকে মেরে ফেলে রেখে গেছে, তাহলে ফার্স্ট পার্সন who would file an FIR is the registrar administration. He is the head of the institution, not the chief justice. Chief justice will not file an FIR. The registrar administration, যার হাতে বাড়িটার দায়িত্ব আছে, সে ফাইল করবে। বাড়ির দায়িত্ব কার হাতে আছে? বিল্ডিংটার দায়িত্ব, আরজি কর মেডিকেল কলেজের দায়িত্ব হচ্ছে সুপারের। প্রিন্সিপাল ইজ অন দ্য
academic side. Super is Hmm. on the administrative and other functional side. তো সুপারের উচিত করা, সুপার কোনো এফআইআর করলো না, সুপার কাউকে ইন্টিমেট করলো না, somebody anonymously calls the family at 12:30 10:30 at around 11ish at night, ফোন করে বলছে যে আপনার মেয়ে অসুস্থ, আসুন। তারপরে আধ ঘন্টা পরে ফোন করে বলছে যে আপনার মেয়ে সুইসাইড করেছে, আপনারা আসুন। তারপরে 3 ঘন্টা তাকে বসিয়ে রেখেছে, তারপরে বডি দেখতেও দেয়নি, তড়িঘড়ি করে। নাও প্রিজার্ভেশন অফ the crime scene is যেমন ইম্পর্টেন্ট, প্রিজার্ভেশন অফ দ্য কর্পস ইজ অলসো ইম্পর্টেন্ট। সেখান একদম। থেকে অনেক সার্কামস্টান্সিয়াল অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু এভিডেন্সিয়ারি অনেক কিছু পাওয়া যায়। তো আমরা তো ইভ্যালুয়েট করে দেখার সেই স্কোপটাই নেই এখন। পুরো তদন্তটা যেটুকু ক্যালকাটা পুলিশ করে হাতে তুলে দিয়েছে সিবিআই কে, তার উপর এবং সাবসিকুয়েন্টলি যে এভিডেন্স গুলো সিবিআই এখন কালেক্ট করেছে, নাও দেয়ার আর টু অ্যাঙ্গেলস অফ ইট। One is the financial scam, which now they are saying that there is a big cartel in the back end যেটা চলছে, যে কার্টেলটা চলছে, সেই কার্টেলের একটা প্রচুর গল্প আছে। সেটা can that be a reason? Can, or it is a pure case of failed love? নাকি কি হয়েছে? Nobody knows really. কারণ কিন্তু দুটো জিনিস is very clear. One is যেভাবে মারা হয়েছে, প্রচন্ড গ্রাজ থেকে মারা হয়েছে, ভীষণ রাগে মারা, মানে দুরকম ভাবে মানুষ মারে আর কি। মানে ওয়ান ইজ আ প্ল্যান্ড ওয়েতে আমি সেট আপ করলাম, করে কেজিবি মারে বা সিআইএ মারে, সরকারি মারা যেগুলো আর কি, যেগুলো সরকারি অনুদানযোগ্য মারা যেগুলো আর কি। ইউ এলিমিনেট, ইউ নিউট্রালাইজ অ্যান এনিমি, ইউ গো ইন, ইউ কিল, ইউ কাম আউট। যে সিনেমাগুলো আমরা ভীষণ দেখতে ভালোবাসি বেসিক্যালি। আর একটা ধরনের মারা হচ্ছে যে প্রচন্ড ফিট অফ রেজ থেকে ভীষণ রাগ পুষে রেখেছি আমি, অনেক বছর ধরে তাল করছি, মারতে পারছি না, সেটা একটা হতে পারে। কিছু বেরিয়ে যাওয়ার ভয়। সেখানে নর্মালি যেটা হয় হিউম্যান সাইকোলজিতে, প্রচন্ড রাগ থেকে ইউ হিট মাল্টিপল টাইমস, দেয়ার আর মাল্টিপল ইনজুরিজ। কিন্তু অদ্ভুত ব্যাপার, পোস্টমর্টম রিপোর্টে এক জায়গায় নাকি বলছে যে দেয়ার আর নো ইন্টারনাল বোন ইনজুরিজ। তো দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং থিং উইচ, মানে কিন্তু অ্যাপারেন্টলি যখন যারা দেখেছে ওনার যে মৃতা ব্যক্তি, তার শরীর যখন দেখেছে, তখন দেখেছে পাগুলো যেভাবে মানে টুইস্ট করা রয়েছে, তাতে পেলভিক বোন ভেঙে যাওয়ার চান্সেস আর ভেরি prominent. So I do not know why the postmortem was done in such a manner. Whether that postmortem report is conclusive or not, that we also do not know. But এগুলো এখন না খুব সেকেন্ডারি কথা, এগুলো টার্সিয়ারি কথা হয়ে গেছে, এগুলো বলে তো লাভ নেই, কারণ what has been done is done. Matter has gone before the court. Evidence যেটা আছে সেটা আছে। এখন ভারতবর্ষের সুপ্রিম কোর্ট দেখছে, সুপ্রিম কোর্ট is on in session of the matter, and Supreme Court has taken certain exception to a lot of things, and Supreme Court may ask for a fresh inquiry. Fresh inquiry করে আমার হাতে যেটা আছে, যেটা এর ক্ষেত্রে হয়েছিল, সুদীপ্ত সেনের ক্ষেত্রে হয়েছিল, এভিডেন্স বাক্স করে নিয়ে চলে আসা হয়েছিল। খাগড়াগড়ের ক্ষেত্রে অনেক এভিডেন্স ডিস্ট্রয় হয়ে গেছিল। একাধিক ঘটনায় আমরা দেখেছি যে এভিডেন্স ডিস্ট্রয়। সো ইউ সি নাও হিয়ার comes the basic question of সরকার ইনভেস্টিগেশনটা ঠিক করে হোক চাইছে কিনা। সরকার প্রোঅ্যাক্টিভ হলে ইনভেস্টিগেশন ঠিক করে, যেটা উত্তরপ্রদেশের হাতরাসের অবস্থা, সেটাই পশ্চিমবঙ্গে আরজিকরের অবস্থা, একই অল সেম সাইডস অফ দ্য বোথ সাইডস অফ দ্য সেম কয়েন। মানে এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। রাতারাতি দেহ তুলে নিয়ে গিয়ে ভুট্টা খেতে পুড়িয়ে দিল হাতরাসের ক্ষেত্রে, এখানে রাতারাতি এখানেও নিয়ে যাওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, আই এম সরি, এখানেও ডেড বডি নিয়ে যাওয়ার চেষ্টা অ্যাবসলিউটলি, তারা তড়িঘড়ি দাহ করে দিল। উন্নাওয়ের ক্ষেত্রেও তাই হয়েছে, বেস্ট বেকারির ক্ষেত্রে তাই হয়েছে। ইরফান আমাদের কংগ্রেসেরই এমপি ছিলেন, নামটা ভুলে গেলাম, গুলবার্গা ম্যাসাকারে বডি পুড়িয়ে দেওয়া হলো, সেই বডিকে বিফোর করা হলো, পেট্রোল ঢেলে পুড়িয়ে দিয়েছিল গুলবার্গা ম্যাসাকারে। এহসান জাফরি আমাদের রাজ্যসভার, উনি এমপি ছিলেন কংগ্রেসের। এহসান জাফরিকে যখন মারা হলো, তার বডিও ক্লেম করতে যাওয়া হলো যখন, তখন গুজরাট পুলিশ বললো ভাই কিছু করার নেই, বডি তো 90% ইটস চার্ড, আমরা পোস্টমর্টম করেছি, রিপোর্ট দিয়ে দিয়েছি, এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল বার্ন ইনজুরিজ থেকে মরে গেছে। এবার কিন্তু কিভাবে হয়েছে, তার আগে কোনো মারধর করা হয়েছে কিনা, গাছে বেঁধে পুড়িয়ে দিয়েছিল। আই স্টিল রিমেম্বার there was a horrific 2002-2003 early days of my profession. আমি তখন বিলেতে, ইনফ্যাক্ট যখন গুজরাট রাইটস হয়েছে, আমি তখন ব্যারিস্ট্রি পড়ছি।
তো দিজ আর অল আনিস খানের ক্ষেত্রেও দেখলাম যে আনিস খানের বডিও যেহেতু তার ধর্মে তিনি মুসলমান, তার জন্য তার বডি না পুড়িয়ে তার কবরে পাওয়া গেছিল। ফার্স্ট পোস্টমর্টমে এক ধরনের রিপোর্ট আসলো, সেকেন্ড পোস্টমর্টমে কবর থেকে তুলে আবার যখন পোস্টমর্টম করা হলো কোর্টের নির্দেশে, তখন সম্পূর্ণ আর একটা পোস্টমর্টম রিপোর্ট পাওয়া গেল। তো পোস্টমর্টম রিপোর্টকেও কতটা ভরসা করতে পারবো সেটাও সন্দেহ। এখন তো এই মুহূর্তে তো ইউ সি তুহিন, ইউ সি ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ যে এখন যেটা আছে সেটার উপরেই ভিত্তি করে উই নিড টু প্রসিড। আমরা তো নতুন করে উই ক্যান রিক্রিয়েট দ্য ক্রাইম সিন। মেবি ইফ উই রিক্রিয়েট দ্য ক্রাইম সিন, তাহলে একজনকে লোককে একাধিক, আজকে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে দেখি না, যখন ঘটনা ঘটেছে নাকি 50-এর ওপর লোক ওখানে দাঁড়িয়ে রয়েছে। সেই ভিডিও তো সমস্ত টিভি চ্যানেলে ঘুরছে, অথচ টিভি চ্যানেল নিচে লিখে দিচ্ছে ভিডিওর সত্যতা নিয়ে অমুক অমুক চ্যানেল কোনো রকম বক্তব্য রাখবে না, এক্সেট্রা, অমুক তমুক। তো দে আর, ইউ সি, আনফরচুনেটলি পিপল আর সো বিকাম সো নন রেসপন্সিভ। আমি একটা জিনিস আমার জায়গায় টেলিকাস্ট করছি, বাট আই এম নট টেকিং এনি রেসপন্সিবিলিটি অফ সাচ টেলিকাস্ট। দিস ইজ অ্যানাদার ডেঞ্জারাস থিং। মানে ধরি মাছ না শুনি পানির মতো খেলা হচ্ছে আর কি। আমি দেখাচ্ছি, দেখিয়ে আমি ওপিনিয়ন বিল্ডিং করছি, কিন্তু আমি দায়িত্ব নেব না। কেন দায়িত্ব নেবে না ভাই? তুমি যখন দেখাচ্ছ তখন ইউ শুড হ্যাভ ভেরিফাইড দ্য ক্লিপ, ইউ শুড হ্যাভ রিভেরিফাইড দ্য ক্লিপ, তারপরে ক্লিপটা চালাও, নাহলে চালিও না। এগুলো দেয়ার আর লট অফ থিংস। ইউ সি, এরকম যখন একটা ঘটনা ঘটে না, a lot of people are genuinely going for the protest. There are a section of people who does not know why their protest is happening. They are going because আমার বন্ধু যাচ্ছে, ভাই পাড়ার দাদা যাচ্ছে, বৌদি যাচ্ছে, কাকা যাচ্ছে, কাকিমা যাচ্ছে, সব আমি যাচ্ছি। And there's a third set of people who are the most dangerous people, who are trying to get a benefit out of it, একদম এই প্রোটেস্ট থেকে, যেটা বাংলাদেশের ক্ষেত্রেও হয়েছে। বাংলাদেশের ছাত্র আন্দোলনটা আলটিমেটলি জামাত টেক ওভার করে নিয়ে চলে গেল। অন্য জায়গাতে বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছে, তারা ব্যাক এন্ডে অন্য ফান্ডামেন্টালিস্ট গ্রুপস তারা আন্দোলন মানে তুলে নিয়ে চলে যাওয়ার একাধিক ঘটনা ঘটেছে সারা পলাশদা যেটা বললেন যে এখানে ছাত্র সমাজের নামের আড়ালে এই হাইজ্যাক করার, গণ আন্দোলনকে হাইজ্যাক করার চেষ্টা হচ্ছে, এখানেও শুরু হচ্ছে। হাইলি পসিবল। আর আজকে দেখো থরহরি কাম্প এমন প্রশাসনের হয়েছে, প্রশাসন ইজ অ্যান্টিসিপেটিং অ্যানাদার বাংলাদেশ হিয়ার। কালকে সকাল 8টা থেকে সমস্ত রেড রোড থেকে শুরু করে ক্রস পাইকস বসিয়ে দেবে রাস্তার ওপরে। ক্রস পাইকস কোথায় বসায়? আর উই ইন আ ওয়ার জোন? আমি কি ইরাকে আছি, না আমি কি আইসিস কন্ট্রোলড এতে রয়েছি, মসুলে রয়েছি, যে আমি ক্রস পাইকস বসিয়ে দিচ্ছি রাস্তায়? তোমরা তো ট্রাফিক অ্যাডভাইজারিটা দেখেছো, তোমরা ট্রেনের অ্যাডভাইজারি দেখেছো? সাউথ ইস্টার্ন রেলওয়ে 10টার উপর ট্রেন ক্যান্সেল করে দিয়েছে কালকে। অ্যাডভাইজারি, I do not know whether it is real or unreal, but these are making rounds in the social media. আর সোশ্যাল মিডিয়াটা এমন বিপজ্জনক জায়গা হয়েছে, সোশ্যাল মিডিয়া যেমন আন্দোলন তৈরিও করা যায়, আন্দোলন ধ্বংসও করে দেওয়া যায়। সোশ্যাল মিডিয়াতে people come there, take their frustration out and walk out, because তোমার দায়ও নেই, দায়িত্বও নেই। তুমি একটা কথা লিখে দিয়ে চলে গেলে তার আফটার মাথটা তুমি বুঝতে পারছো না কি হতে পারে। তো there are lot of things, মানে অনেকগুলো অ্যাসপেক্ট আছে, মানে খুব, মানে ইটস নট আ স্ট্রেট ইন এন্ড আ স্ট্রেট আউট। মানে এটা আমার মনে, আমি অনেকটা সময় নিয়ে ফেললাম, আই এম সরি। না, একদমই তাই। আর আমরা আইন ওপর ভরসা রাখছি, আমরা যারা লেট হয়ে বাতেলা করে চলে। না, আমরা কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আসলো রিজুদা তোমার কথায়, যে এভিডেন্স, ডিরেক্ট এভিডেন্স এবং সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, এর মধ্যে ডিরেক্ট এভিডেন্স নষ্ট করার চেষ্টা করা হয়েছে। পরিষ্কার আমরা দেখতে পেয়েছি মাল্টিপল অ্যাটেম্প্ট হয়েছে। কখনো পিডব্লিউডির নাম করে সেমিনার হল ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কখনো বিভিন্ন মানে বিশাল সংখ্যক দুষ্কৃতীরা এসে আরজি কর হাসপাতাল সেই জায়গাটা ভেঙে দেওয়ার চেষ্টা করেছে। তো আমরা দেখতে পেয়েছি মাল্টিপল অ্যাটেম্প্ট হয়েছে এই আন্দোলন, এই বিচার ব্যবস্থা, এই নির্যাতিতার বিচার যাতে না পায় সেটাকে রেজিস্ট করার জন্য, বিচারকে আটকে দেওয়ার জন্য, সমস্ত ধরনের তদন্ত প্রক্রিয়াকে আটকে দেওয়ার জন্য সমস্ত ধরনের প্রচেষ্টা আমরা অথরিটির থেকে দেখতে পেয়েছি, আমরা প্রশাসকদের থেকে দেখতে পেয়েছি, আমরা শাসকের থেকেও দেখতে পেয়েছি। আমরা শাসকের মুখ থেকে এই কথাও শুনতে পেয়েছি যে 10 লাখ টাকা দিয়ে দেওয়া যাবে, সেটা কোনো ব্যাপার নয়, এই কোট আনকোট এই কথা বলে এই ধর্ষণকে নর্মালাইজ করার চেষ্টা করা হয়েছে। এটা সামাজিক ব্যাধি। That's a very strong word. They are making it trivialized. টাকা দিয়ে দেবো হয়ে যাবে টাইপ, স্যার, মানে বেসিক্যালি খয়রাত দিচ্ছে আর কি। আমরা মানুষের জীবনের, লাইক উই আর সিটিং ইন স্টারবাকস আর কি। এক্স্যাক্টলি, মানে স্টারবাকসের 3টে সাইজের কফি পাওয়া যায়, তো স্মল, মিডিয়াম, গ্রান্ডে।
ভেন্টি গ্রান্ডে কি ওদের সব টার্ম আছে আর কি, মানে ছোট ধর্ষণের ক্ষেত্রে মানে যা স্মলেস্ট করেছে তার জন্য 50,000, মেরে ধর্ষণ করে আধমরা করে দিয়েছে তার জন্য 2 লাখ, আর যদি ধর্ষণ করে মার্ডার করে দিল তার জন্য 10 লাখ। স্টারবাকস অ্যাওয়ার্ড, মানে একটা রেসপন্সিবল গভর্নমেন্টের এরকম কথা হতে পারে নাকি? রেড কার্ড বেঁধে দেওয়া হচ্ছে। এক অবস্থা তো আমি তো দিস ইজ দ্য সরি স্টেট অফ অ্যাফেয়ার্স। আমি সেদিন যখন মোহনবাগানের মামলাটা আমি মেনশন করি, মানে মোহনবাগান ইস্ট বেঙ্গলের মামলাটা যেদিন লাঠিচার্জ হলো, আমি গত সোমবার মেনশন করলাম যখন মামলা, মানে আমি বললাম জজকে, আমি সেই ভিডিও বোধহয় প্রচন্ড ভাইরাল হয়েছে, লোকজন প্রচুর শেয়ার ফেয়ার করেছে, কে করেছে ভগবানই জানেন, আমি তো করি না এই সমস্ত। তাতে আমি জজকে বলেছিলাম, ইউ সি আজকে এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরে টাইম স্কোয়ার থেকে শুরু করে, অ্যাটলান্টা থেকে শুরু করে, লন্ডন থেকে শুরু করে, সিঙ্গাপুর থেকে শুরু করে সব জায়গায় বাঙালি অবাঙালি, ভারতীয় অভারতীয়, তারা প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় শান্তিপূর্ণ প্রোটেস্ট করছে। আর আজকে উইদাউট এনি নোটিফিকেশন তুমি যুবভারতী ক্রীড়াঙ্গনের চারপাশে তুমি 144 করে দিয়েছো, নোবডি নোজ, রাদার নতুন আইনে 163 বিএনএসএস এ, এবং তুমি আর একখানা নোটিফিকেশন করেছো করে বলছো শ্যামবাজার 5 পয়েন্টের কাছে আমার 7 দিনের জন্য 163 থাকবে। তাহলে আর শ্যামবাজার 5 পয়েন্ট ইজ আ প্লেস যেখানে সব জায়গার লোকেরা সারাক্ষণ at any given point of time তুমি 50টা লোক at any given point of time, মানে এই হচ্ছে সরকারের অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য ভিকটিম, টুয়ার্ডস দ্য ইনসিডেন্ট। মানে আসলে কি জানো তো, ভেতরে ঘুণ ধরে যখন পচন হয়ে গেছে তো সরকারটার এবং সরকারি ব্যবস্থার, সেই কারণে আজকে দিস ইজ দ্য ফল আউট অফ আ অ্যাবসলিউটলি রটেন গভর্নমেন্ট। এটা হচ্ছে দ্য ফল আউট। সেই কারণে এই ডিফেন্স মেকানিজম গুলো হচ্ছে, কালকে থরহরিকম্প হচ্ছে, কালকে কি হবে, কারা করছে না করছে, ইট ইজ ইমমেটেরিয়াল। আজকে যখন নির্ভয়ার ঘটনা ঘটেছিল দিল্লিতে, তখন দিল্লিতে কংগ্রেসের সরকার, কেন্দ্রেও কংগ্রেসের সরকার, দিল্লিতেও কংগ্রেসের শীলা দীক্ষিতের সরকার, মানে ইন্ডিয়া গেটের সামনে রাত্রিবেলা জাস্টিস ফর নির্ভয়া বলে প্রথম যখন জমায়েত শুরু হয়, একটা জমায়েতের ওপর লাঠিচার্জ হয়নি, একটা জমায়েতের ওপর জলকামান হয়নি, কোথাও কিছু হয়নি। উল্টে সোনিয়াজি নিজে দেখা করতে গিয়েছিলেন, এবং পীড়িতের পরিবার যে তাকে পরবর্তীকালে তো সে বক্তব্য রেখেছে যে রাহুলজি তাকে তার ভাইকে এরোনটিক্যাল ইনস্টিটিউট আছে সেখান থেকে পড়িয়েছে এবং সমস্ত খরচা দিয়েছে। ফ্যাক্ট ইজ দ্য গভর্নমেন্ট হ্যাজ টু অ্যাক্ট রেসপন্সিবলি। সরকার রেসপন্সিবল ব্যবহার করলে, ইউ সি গভর্নেন্স ইজ আ টু ওয়ে ট্রাফিক। আমি সরকার শুধু লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকা করে দিয়েছে, মানে সরকার লোকের মাথা কিনে নিয়েছে, এটা ভাবা ভুল। কিন্তু সেখানেও রেড কার্ড বেঁধে দেওয়া হয়েছে, হাজার টাকা দিয়ে। এবং সেটা নিয়ে কথা বলতে গেলে কাউন্টার বক্তব্য আছে যে এটা গরিব মানুষের এলিটিজম দেখানো হচ্ছে, বাট সেটা নয়। ইটস নট অ্যাবাউট দ্যাট যে 1000 টাকা লক্ষ্মী ভান্ডারকে দাও এবং লক্ষ্মী ভান্ডারের সেই লক্ষ্মীদের প্রোটেকশনের দায়িত্বও নাও, সরকারের বেসিক কাজের মধ্যে দায়িত্বের মধ্যে সেটা। আমরা সময় শেষের পথে, আমরা কনক্লুশনের দিকে যাব। খুব বিভিন্ন সুন্দর কয়েকটা পয়েন্ট উঠে এলো। আমাদের উদ্দেশ্য ছিল, সহজ পাঠের উদ্দেশ্য ছিল এটা, এই সময়কে, আমাদের যে সময়কাল, এই কালখণ্ডকে ডকুমেন্টেড করে রাখা। গণ আন্দোলন হচ্ছে, মানুষ নিজস্ব পরিসর থেকে রাস্তায় নামছেন, প্রত্যেকটা গ্রুপ রাস্তায় নামছেন, সোশ্যাল মিডিয়া জেগে উঠেছে, প্রত্যেকে মানুষ বিভিন্ন মতামত রাখছেন। শাসক যারা, তাদের ভেতর থেকে কতটা ঘুম ধরে গেছে, কতটা পচন ধরেছে, সেটা বেরিয়ে আসছে। এর উপায় আমরা সময় আসলে দেখব। এর উপায় কিছু কিছু বেরিয়ে এলো আমাদের আলোচনায়। আমাদের আলোচনা চলবে, আমরা আবার বসবো যতদিন এর সুরাহা হচ্ছে, দীর্ঘস্থায়ী সুরাহা হচ্ছে, এবং যতদিন না নির্যাতিতা বিচার পাচ্ছেন, এই আলোচনা চলবে। আমাদের নিজস্ব পরিসরে আমরা প্রতিবাদ জানাবো, আমরা গলা তুলব। আপাতত এই যে অন্ধকারের অবস্থার মধ্যে দিয়ে আমরা, এই অন্ধকারের কথা আমি বলেছিলাম আমাদের এই আলোচনা শুরু করার সময়, এই অন্ধকার থেকে আলোর দিকে যাওয়ার আশা নিয়ে এই আলোচনার মাধ্যমে, এই জাগরণের মাধ্যমে আলোচনাটা এখানে শেষ করব। অসংখ্য ধন্যবাদ যারা জয়েন করলেন আমাদের, আপনাদের বক্তব্য জানানোর জন্য। আশা করি ভবিষ্যতে আলোচনায় বসলে আপনাদেরকে আবার পাওয়া যাবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।